আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও খুব ভালো আছি। তো আমি আজকে তোমাদের জন্য একটা নতুন স্টোরি নিয়ে এসেছি। তো তোমরা স্টোরিটা দেখো আর অবশ্যই বলবে যে কেমন লাগছে। আর আমি বাংলা আর হিন্দি ডাবিং দুটোই করবো। তোমরা কেউ কনফিউজ হয়ে যাও না যে আসলে এটা কোন ডাবিং এর চ্যানেল। আর যারা আমার ইন্ডিয়ান আর্মিরা আছো তারা সকলে ওয়েট করবে। আমি এমআই ইউএসএ পার্ট 8 খুব জলদি দিব, আর একটা ওয়ান শট বানাচ্ছি, সেটা মেক করে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। জিয়ন নামজুন জিয়ন সেকজিনের একমাত্র আদরের ছোট ছেলে। তারা দুই ভাই, জিয়ন তেইও আর জিয়ন জাংকুক। জাংকুক সবার ছোট হয়, খুবই আদরের একটা ছেলে। সবাই তাকে অনেক আদর করে, চোখের মনি। ছোট, এখন ক্লাস 9 এ পড়ছে, পড়ালেখার তার অনেক চাপ। জাংকুক দুটো জিনিস খুবই পছন্দ করে, খাওয়া আর ফোন টিপা। তবে সে স্কুলে যাওয়ার পড়ালেখা সবচেয়ে বেশি অপছন্দ করে। খেলাধুলা, ফোন টিপা আর খাওয়ার জন্য তার জীবন, কিন্তু পড়ালেখা তো করতেই হবে। তো জাংকুক গত 3 দিন ধরে স্কুলে যাচ্ছে না। তারপরে সে যাওয়ার পরে 2 দিন বেশ খুশি ছিল, কারণ 2 দিন ধরে তাদের সবচেয়ে স্ট্রিক্ট ম্যাডামটি আসছে না। তো জাংকুক অনেক খুশি যে সেই ম্যাডামটি আসছে না, কারণ জাংকুক তাকে জমের মতো ভয় পায়। যাই হোক, এখন জাংকুক স্কুলে এসেছে। সে তার বন্ধুদের সাথে মাঠে খেলা করছে আর কথা বলছে। জাংকুক রীতিমতো একটু লেটেই আসে, আজও সে তাই করেছে। স্কুলে লেট করে এসেছে, কিন্তু আগে ক্লাসে আগে খেলাধুলা করছে। তখনই জাংকুক তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, আচ্ছা ইউনিভার শাকচুন্নি ম্যাডামটা কি এসেছে রে? হ্যাঁ, আমার তো মনে হয় উনি আসেনি। এসে শাকচুন্নি ম্যাডামটা না আসলে ভালো, জানিস খুব বকে আমাকে, একটুও খেলতে পারি না। আজকে আমরা অনেক খেলবো, দেরি করে ক্লাস ঢুকবো, বুঝেছিস? কেউ কিছু বলতে পারবে না, কারণ ওই শাকচুন্নি ম্যাডাম তো নেই। তবে আমরা মন মতো খেলতে পারবো, জানিস? আমি না কোনো এসডাব্লিউ করে নিয়ে আসিনি, কারণ আমি জানি টিচার নেই। এত খুশি হোস না জাংকুক, পরে দেখবি যে চলে এসেছে শাকচুন্নি ম্যাডাম। ম্যাডাম চলে আসলে পরে না, এগুলো বলিস না, ম্যাডাম আসবে না, ম্যাডাম আসতে পারে না। আচ্ছা, এখন ঘন্টা পড়ে গেছে, চল আমরা ক্লাসে চলে যাই, মানে আবার বকা দেবে। হ্যাঁ চল ক্লাসে যাই। আজকে না, তবে সত্যি বলতে গেলে আমিও কোনো পড়া শিখে আসিনি, ওই ম্যাডামের পড়া, কারণ ওই ম্যাডামের পড়া অনেক কঠিন হয়। চল তাড়াতাড়ি যাই। হ্যাঁ চল তাড়াতাড়ি যাই, চল তাড়াতাড়ি। বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেকদিন পরে এসেছি, তাই না? 2 দিন আসতে পারিনি, আসলে আমার মার শরীরটা ভালো ছিল না, এই জন্য আসতে পারিনি। তবে আজ এসেছি। তোমরা কে কে এসডাব্লিউ করেছো জমা দাও তাড়াতাড়ি। এখন আমরা কি করবো? আমরা তো হোমওয়ার্ক করে আনিনি, এখন আমরা জিম্মিকে কি বলবো? হ্যাঁ জাংকুক বল। জানি না দোস্ত, এখন তো আমিও মারা যাবো তোর সাথে সাথে। আমিও তো একই অবস্থা, আমি তো এসডাব্লিউ করিনি। এখন তো ম্যাডাম আমাদেরকে কি করবে জানি না দোস্ত, আল্লাহর কাছে দোয়া করতে থাক। জাংকুক কে বাচ্চা, তুই আজকেও এসডাব্লিউ করিস নাই তাই না? তাড়াতাড়ি এসডাব্লিউ নিয়ে আয়, আজকে তোর খবর আছে। হ্যাঁ, আমি 2 দিন আসিনি দেখে এবার মাথায় উঠে বসছস। এসডাব্লিউ কই? তাড়াতাড়ি এসডাব্লিউ নিয়ে আয়, আজকে যারা এসডাব্লিউ করিস নাই সবগুলোর খবর আছে। সবার আগে জাংকুক, তুই পড়ালেখা করতে মন চায় না তাই না? ব্যাক বেঞ্চার, তাড়াতাড়ি এসডাব্লিউ নিয়ে আয়। ম্যাডাম, আমি না এসডাব্লিউ করতে ভুলে গেছি। আচ্ছা চিন্তা করবেন না, আমি এসডাব্লিউ করে নিয়ে আসবো কালকে, ঠিক আছে? আজকের জন্য মাফ করে দেন, আমি প্রমিস করতেছি কালকে নিয়ে আসবো। আজকের লাগা মাফ করতেছি, কালকে দেখাবো মজা। আজকে তোর বাসায় যায়নি, তারপর তোর দেখিস তোর আমি কতক্ষণ পড়াই। এসডাব্লিউ করাস না, এত বড় শ্বাস তোর, খাওয়া দেখাবো। বাচ্চারা সবাই বসো, আর আমি এখন রোল কল করবো, সবাই সুন্দর করে প্রেজেন্ট দিবা, ঠিক আছে? এভাবেই ক্লাসটা চলতে থাকে, ক্লাস শেষ হয়ে যায় এন্ড জিমিন অন্য ক্লাসে চলে যায়। এভাবেই স্কুল আওয়ার শেষ হয়।
জাঙ্কুক ছুটির ঘন্টা পড়ার সাথে সাথে দৌড় দিয়ে বের হয়ে যায় এবং তাদের গাড়িতে উঠে যায়। দ্রুত বাসায় চলে আসে। বাসায় আসতে জিন বেগমের কাছে যায়। আরে বাবা, এসে পড়ছিস? আরে কি মেয়ে পোলাটা একদম কালা হয়ে গেছে। যা তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে গোসল করে আয়, তারপর আমি তোরে দেখাইতেছি। তোর জন্য সুন্দর খাবার রান্না করছি, এগুলো সব তোকে দেখাবো, তারপর তুই খাবি, ঠিক আছে? একদম কালা হয়ে গেছে রে আমার সুন্দর ছেলেটা। ইস, যা তাড়াতাড়ি যা। মা, অনেক খিদে লাগছে জানো, অনেক ক্ষুধা লাগছে আমার। একটু আমি গোসল করে আসতেছি, তারপর তুমি আমাকে খাইতে দিবা, ঠিক আছে? সব আমার পছন্দের খাবার খাইতে দিবা। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য সব পছন্দের খাবারই রান্না করছি। আগে যা, যা ফ্রেশ হয়ে, তারপর প্রমিস করতেছি তোকে খাইতে দিব। তোর পছন্দের খাবারই রান্না করছি। যা এখন, যা তাড়াতাড়ি দৌড় দিয়ে যা। আর যাইতেছি, তাড়াতাড়ি যাই, ক্ষুধা লাগছে অনেক। তাড়াতাড়ি যাই, ফ্রেশ হয়ে আসি তাড়াতাড়ি। মা দেখো, আমি এসে বসছি। মা দেখো, অনেক ক্ষুধা লাগছে আমার, তাড়াতাড়ি খাইতে দাও মা, তাড়াতাড়ি দাও। কি হয়েছে, তাড়াতাড়ি দাও। দিতেছি তো, একদম পাগল হয়ে যাস কেন? এই নি খাবার। মা, অনেক মজা হয়েছে, আরো দাও, একটু খাবো। অনেক টেস্টি ছিল মা, অনেক টেস্টি। ঠিক আছে মা, এখন তো খাওয়া হয়ে গেছে। এখন একটু তোমার মোবাইলটা দাও না মা, একটু দেখি। বেশি না, একটু দেখ, একটু দাও না। আসতে না আসতে বাসায় মোবাইল কেন? একটু রেস্ট নেওয়া যায় না? একটু বসে রেস্ট নেই, একটু শুয়ে থাক না, মোবাইল নেওয়া লাগে। দাঁড়া, কলিং বেল বাজতেছে, দেখি কি আসছে। এই নে, অল্প একটু দেখবি, ঠিক আছে? তারপর কিন্তু মোবাইল দিয়ে দেওয়া লাগবে। আমি দেখে আসতেছি কি আসছে। আরে জিমিন মামুনি, তুমি এতদিন পরে আসলা যে? এতদিন আসো নাই কেন? 2 দিন আসো নাই, কিছু হয়েছিল? এমনিতে তুমি না আসলে আমি কিছু বলতাম না, কিন্তু কিছু হয়েছিল কিনা তাই জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আসলে আমার আম্মুর শরীরটা বেশি ভালো না, এই জন্য 2 দিন আসতে পারিনি। আচ্ছা, জাঙ্কুক কোথায়? ও তো পড়া অনেক ক্ষতি গিয়েছে, তাই না? ও কোথায়? আরে অনেক মজা কার্টুন, অনেক মজা। ইস, অনেক ভালো লাগতেছে দেখতে। ভালো হয়েছে শাকচুনি ম্যাডাম নাই, একটু বেশি করে দেখে নেই। ইস, এত মজা কেন ফোন দেখা। ইস, হারামের বাচ্চাটা আবার মোবাইল নিয়ে বসে পড়ছে। তার আজকে দেখাবো মজা। জাঙ্কুক, ময়না, এই জাঙ্কুক, দেখো তোমার টিচার আসছে তো। তুমি এতদিন পড়ো নাই, এখন রুমে চলো, তারপর তোমাকে বলাই আমি। চলো তাড়াতাড়ি চলো আমার সাথে। তুমি এত তাড়াতাড়ি আসছো কেন? তুমি আর কয়েকদিন পরে আসতে পারলে না? তোমার মা অসুস্থ ছিল, তুমি আর কয়েকদিন পরে আসতে। জাঙ্কুক, তোমার টিচার আসছে, দেখতেছো না? দাও মোবাইল, দাও। দিয়ে এখন কি সুন্দর করে তোমার টিচারের কাছে পড়তে বসো, ঠিক আছে? যাও তাড়াতাড়ি যাও। তুমি সব সময় এমন করো কেন? আমার ব্যথা লাগে, বুঝতে পারো তুমি? আমার কষ্ট হচ্ছে, ছাড়ো আমাকে। চুপ, কিন্তু ব্যথা করে করো কেন তো? ছাড়ো না প্লিজ। দেখো, অনেক সময় হয়ে গেছে, এখন তো কোকিও চলে আসছে স্কুল থেকে। তুমি এখন অফিসে যাওনি, আমার তো রান্না করতে হবে, তাই না? প্লিজ। ঠিক আছে, এত করে বলছো যেহেতু, তাহলে এখন ছেড়ে দিচ্ছি। তবে রাতে তোমার খবর আছে। আমার অবশ্য অফিসে আজকে লেট করে গেলে সমস্যা ছিল না, কিন্তু তুমি যেহেতু লেট করতে দেবে না, তাহলে কি আর করার, চলে যাচ্ছি। তবে রাতে এসে তোমার খবর নেব। এখন জলদি করে কি আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করো, আমি নিচে নামবো। ঠিক আছে, এখন তো বেঁচে গেছি, তারপরে রাতে দেখা যাবে। আচ্ছা যাও, গিয়ে রেডি হও, আমি গিয়ে ব্রেকফাস্ট রেডি করছি। জাঙ্কুকের বাচ্চা পানগক, তো এত বড় সাহস যে তুই এই কয়েকদিন পড়ালেখা না করে সারাক্ষণ কেন ফোন টিপছিস? তুই এতগুলো খুব পড়া শিখাই দিয়ে গেছিস, সবাই ফোনে গিয়ে খাইছিস, তাই না বল? এই টেস্টগুলো করেছিস যেগুলো দিয়ে গেছিলাম? ক্লাসে গুলো তো করস নাই, এখন বল প্রাইভেট গুলো করছিস নাকি? আজকে তোর খবর আছে, আজকে তোকে আবার সবগুলো অঙ্ক করাবো, দেখিস তুই। আমি সবগুলো করছি, এই যে তুমি চেক করে দেখো আমার খাতা, আমি সব জমা করে রাখছি, জানো? তুমি আমাকে ডাবল করাই না, জীবন মানে আমার
তাড়াতাড়ি করে এই সুন্দর করে সবগুলো অঙ্ক করে ফেল। যতক্ষণ না অঙ্ক হবে তোকে ছুটি দিব না, বুঝতে পেরেছিস? তাই সুন্দর করে সবগুলো করে ফেল। করতেছি। আরে অঙ্কি, ঘুম ভেঙেছে তোমার? খেতে দেরি হলো যে। ভি তো আজকে বাসায়, মনেই নেই আমার। না, আমার অ্যালার্ম বেজেছিল কিন্তু আমি টের পাইনি, তো ওই জন্য আজকে উঠতে পারিনি আর কি। এর জন্য নামতে একটু দেরি হয়ে গেল। আমি যাচ্ছি এখন, কোনো দরকার নেই তোমার টেনশন করার। আমি ব্রেকফাস্ট রান্না করে ফেলেছি আর তুমি তো একদমই হাঁটতে পারছো না। এত কষ্ট করে নিচে আসার কি দরকার ছিল? আমাকে একবার বলতে, আমি তোমার খাবারটা উপরে দিয়ে দিতাম। আর ফ্রি কন্ডারের বাচ্চা কোথায়? এতক্ষণ ধরে ঘুমাচ্ছে, আজকে অফিস নেই নাকি? এখনো উঠেনি পাঠা বাচ্চা? উঠেছি আম্মু, উনি ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, এসে পড়বে। ওই আমাকে বললো খাবার রেডি করতে। তোমাকে খাবার রেডি করতে বললো কেন? জানি না তোমার কি অবস্থা, এখন হাঁটতে পারছো না। আচ্ছা এক কাজ করে, নিচে এসে পড়েছে কষ্ট করে, যাও খেয়ে বসো। বিয়ের জন্য তোমার জন্য আমি নাস্তা সার্ভ করে দিচ্ছি। আর আসো ওই পাঠার বাচ্চা, আসলে আমি বকে দেব যে তোমাকে কেন এত কষ্ট করে নিচে পাঠায়। আমাকে একবার এসে বললেই তো আমি তোমার খাবারটা পাঠিয়ে দিতাম আর ওকে নাস্তা দিয়ে দিতাম। না ওই কিছু হয়নি তো, আমার একটু কি ওই অ্যালার্ম বেজে গিয়েছিল তো জানতে পারিনি, তো ওই জন্য ওঠার পরে বললো যে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট রেডি করতে। আসতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছি আর কি। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আমরাও তোমাদের মতো সময় পার করে এসেছি, আমি সবই বুঝি। আমি তোমার শাশুড়ি আম্মু হই, এন্ড আমি এসব ব্যাপারে নলেজ আছে। তোমার কষ্ট করে মিথ্যে বলতে হবে না ইয়ঙ্গি। যাও বসো, আমি খাবার দিচ্ছি। ইস, শাশুড়ি আম্মুর কাছে কি শরমটাই না পেতে হলো। ইস, ওই ফ্রিয়ের বাচ্চা ভাই, তোকে যে আমি কি করবো? আমার এই অবস্থার জন্য তুই দায়ী। এতক্ষণ আমার সাথে থেকেও তোর হয়নি, সকালবেলা আবার তোর আদর লাগে। তোকে দেখাচ্ছি আমি, রাত হতে দে, তোকে একা পেয়ে নি। দেখিস আজকে তোর কি অবস্থা করি। উফ, কি লজ্জাটা না পেতে হলো। আমি অনেকক্ষণ ধরে পড়তেছি, দেখো সব অঙ্ক শেষ। এখন আমাকে ছুটি দিয়ে দাও, আমি এখন একটু খেলা করবো। কেমন আমি কেমন গেছি তো? কোনো ছুটি দিব না তোকে, মাত্র ইংরেজি আর অঙ্ক শেষ করেছিস, এখনো বাংলা বাকি আছে। বাংলা শেষ কর, তারপর ছুটি দিব। অনেকদিন পরে এসেছি, আজকে একটু বেশি পড়াবো। ভালো করে পড়, বুঝলি? আমাকে জোর করে পড়াচ্ছ, বললাম না তোর কোনো ছুটি নেই। চুপচাপ করে শেষ কর, আর নয়তো আবার তোকে আরেক লেসন পড়াবো কিন্তু ইংলিশ আর অঙ্ক, বুঝতে পেরেছিস? তুমি দেখো, তুমি চলে গেলে তোমার নানি আমার কাছে চাপতে বসে, তুমি আমাকে অনেক পড়াও। আমি আম্মাকে চিনে দেব যে তুমি আমাকে মারো, আর আমাকে জোর করে মারতে রাখতে পারো। তুমি আমার কথা নাকি তুমি মারো আমাকে? বেশি কথা বলে আবার মারবো, দেখেছিস? এই ব্যাট তোর ঘাড়ে মারবো। আমাকে মারো না, আমি করতেছি, তুমি আমাকে পড়তেছি, তুমি আমাকে তাড়াতাড়ি মারো। ঠিক আছে, সুন্দর করে পড়, আর একটা কথা না বলে তাড়াতাড়ি লেখা শেষ কর। আরে ভি, এত দেরি হলো? এত দেরি করে কি ঘুম থেকে উঠে অফিস যাবি কখন? হ্যাঁ, টাইম দেখেছিস নাকি তুই? একটু জরুরি কাজে ব্যস্ত ছিলাম, আর একদিন অফিসে লেট করে গেলে কি হয়? প্রতিদিন তো আগে আগে চলে যাই, আজকে কাজের চাপও কম। এর জন্য কি তুই এত দেরি করে ঘুম থেকে উঠবি? আর তোর বিবেক বুদ্ধি বলতে কিছু আছে?
ইয়ঙ্গিমাকে তো কষ্ট করে নিচে পাঠিয়েছিস কেন? বেচারি হাঁটতে পারছে না। তুই এসে আমার কাছে বললেই তো আমি তোকে খাবারটা পাঠিয়ে দিতাম। আক্কল জ্ঞান কিছু নেই? তোমার তো আক্কল জ্ঞান আছে, তাহলে তুমি নিচে থেকে খাবারটা পাঠিয়ে দিতে। পাঠাচ্ছিল না বলেই তো আমি ইয়ঙ্গিকে পাঠিয়েছি। যাই হোক, আমার বেশি সময় নেই, তাড়াতাড়ি করে খাবার খেয়ে অফিসের জন্য বেরোতেও তো হবে। তোমার লেকচার শোনার মতো আমার অহরহ সময় বাকি নেই, বুঝেছ? তাড়াতাড়ি খাবার দাও, আমি খেয়ে নিই। আর ইয়ঙ্গি, তুমি কি অবস্থা? পেন কিলার খেয়েছো? ব্যথা তো তখন একটু কমে যাওয়ার কথা, তাই না? সময় একটু নেই। রাত্রিবেলা এত বড় রাত কি করিস? তখন কি মশা মারিস যে দিনের বেলা দিন দুপুরে সবার সামনে এরকম ধরনের কথাবার্তা বলিস? যাই হোক, তোদের মতো ছেলেদের কাজ কি? শুধু কাজে ফাঁকে দেওয়া ধান্দা। বিয়ে করে নিচে টাকা দিয়ে দেনমোহর পরিশোধ করে 3 লাখ টাকা দিয়েছি, আর কত টাকা স্বর্ণ দিয়েছি তার তো অভাবই নেই। নিজের বিয়ে করে লিখে দিচ্ছি, তো তার সাথে রোম্যান্স করবো না? এই চুপ থাকতে, বেশি কথা বলিস। খাবার রেডি করা আছে, চুপচাপ খেয়ে নে। আরে জিমি, চলে যাচ্ছ? পড়ানো হয়ে গেছে কুকিকে? হ্যাঁ আন্টি, পড়ানো হয়ে গেছে। কুকিকে পড়িয়ে ওকে স্টাফে দিয়ে তারপর আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। আরে এটা তো কুকি টিচার জিমিন, তাই না? মেয়েটা খুবই দেখতে হট আর সুন্দর। এক কাজ করতে পারো না মা, এই জিমিনকে আমাদের বাসায় রেখে দাও, কুকির বউ করে, সে ভালো হবে। তুই না আজারের কথা বলা ছাড়া তোর আর কোনো কাজ নেই। চুপচাপ করে খেয়ে এখান থেকে বের হ বলছে আমার চোখের সামনে থেকে, পাঠার বাচ্চা। আমি আর ভুল কি বললাম? তোমার আদরে বিক্রানো ছেলে সে তো শুধু জিমিনের কথা ছাড়া আর কারো কথাই শুনে না, কাউকে ভয় পায় না একমাত্র জিমিনকে ছাড়া। এই জন্যই তো বললাম যে জিমিনের সাথে বিয়েটা দিয়ে দাও, কিন্তু যেহেতু দিতে চাচ্ছ না, আমি আর কি বলবো। যাই হোক, তবে জিমিন জাঙ্কুকের জন্য যোগ্য পাচ্ছি। জিমিনের সাথে বিয়ে দিয়ে তোমার আরাম হবে আর কি। তোমাদের ভালোভাবে আমি কথা বললাম, তোমরা কি রাগ করছো? আচ্ছা, কি সমস্যা? আমি আমার খাওয়া খেয়ে এখান থেকে চলে যাই। তোমার ছেলের ব্যাপারে তুমি নিজে ভালো বোঝো। হ্যাঁ, আদরে বিক্রি গেছিস। তোদের দুই ভাইকে এত আদর করে মানুষ করে ফেলেছি যে শাসন করতেই হয়তো ভুলে গেছি। এর জন্য দুইজনে ভুলে গেছি শিক্ষা। আরে চিনু, তুমি ওদের দুইজনকে বকছো কেন? কি করেছি? ওকে কেন বকছো? কি হয়েছে? তোর মা তোকে বকছে কেন? আরে আর বলো না তোমার ছেলের কাজকর্ম। কি বলছি শুনেছো? জাঙ্কুককে বিয়ে দিতে, তাও ওর টিচারের সাথে। ওর মাথা ঠিক আছে? যাচ্ছে তাই বলে, যা ইচ্ছা হয় তাই মুখে এসে তাই বলে দেয়, কোনো ভালো মন্দ চিন্তাও করে না। ভুল কি বলেছে? ঠিকই তো বলেছি, কুকির বিয়ে তো দিতেই হবে। এইটুকু কারণে তুমি ওকে এত বকার কিছুই হয়নি। এইটুকু তো বলতেই পারি ও কুকির ভাই হয়, তাই বলে কি ওর টিচারের সাথে বিয়ের কথা বলবে? আমার কুকি এখনো ছোট, এখন ওর বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ, কুকি ছোট, কিন্তু ওর বিয়ের বয়স হয়ে গেছে। আমি আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে কেন? তুমি তো এত তাড়াতাড়ি কোনোদিন অফিস থেকে ফেরো না, আজকে এমন হলো যত তাড়াতাড়ি? না, আসলে আমার ফ্রেন্ড অনেক অসুস্থ, তার সাথে দেখা করতে গিয়েছিলাম। ও তাই নাকি? তা কে তোমার এই ফ্রেন্ড? আমি তো কখনো এই ফ্রেন্ডের কখনো মেনশন শুনলাম না, হঠাৎ করে তোমার ফ্রেন্ড এসে গেছে। বাহ, কে এই ফ্রেন্ড? আমার সাথে একটু শেয়ার করো। জিনু, আমি কুকির বিয়ে ঠিক করেছি আমার ফ্রেন্ডের মেয়ের সাথে। আরে তোমার মাথা কি পাগল হয়ে গেছে? তুমি জাঙ্কুকের বিয়ে ঠিক করেছো? আমার ছেলেটার মাত্র 15 বছর বয়স, এত ছোট ছেলের বিয়ে কিভাবে ঠিক করলে? আসলে তুমি আমার কথাটা শোনো একটু। তারপর আরেম জিনুকে সবটা কথা ভেঙে বলে, আর সবাই আরেমের কথা শুনে বুঝতে পারে যে কি হয়েছে। ও মা, এই ব্যাপার? তাহলে আর কি করার? তাহলে তো জাঙ্কুকের সাথে বিয়ে দিতেই হবে। তবে
মেয়েটা কি? তাকে কি আমি চিনি নাকি? ওকে থেকে কতটুকু বড়, নাকি ও ছোট? আর বিয়ে যে দিবে, মেয়ে কি রাজি আছে? আর তোমার কুকি, সে কি রাজি হবে? বলো। হ্যাঁ, মেয়ে রাজি আছে। আর কুকি, ওর সাথে আমি কথা বলবো। ঠিক আছে, দেখো তোমার ছেলেকে কোনোভাবে রাজি করাতে পারো কিনা। আর মেয়ের নাম কি বললে না তো? আগে কুকির সাথে কথা বলি। কুকি তো ছোট, ওকে কোনো কিছুর একটা লোক দেখালেই দেখবে রাজি হয়ে যাবে। আমি ঠিক ওকে রাজি করাতে পারবো। খালি তোমরা বিয়ের ব্যবস্থা করো, 2 দিন পর বিয়ে। ও মা, এত তাড়াতাড়ি বিয়ে কেন? 2 দিন পরে। কারণটা তো তোমাদেরকে বলেছি, এই কারণেই। ও আচ্ছা, ঠিক আছে, যেহেতু ঠিক আছে তাহলে কি আর করার। ঠিক আছে, বিয়ের সব প্রস্তুতি নাও। হ্যাঁ, আর আমি যাচ্ছি, গিয়ে কুকির সাথে কথা বলে আসছি। ঠিক আছে, সব তৈরি করো। ঠিক আছে, আমি আমার সাধ্যের মতো যতটুকু আছে সব তৈরি করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, কুকির সাথে কথা বলে আসি। কুকি কোথায়, রুমে নাকি? হ্যাঁ, যাও, রুমেই আছে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। কুকি, বাবা, কুকি, বাবা, বাবা আসছে, বাবা আসছে, বাবা, 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 আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি। আমার কুকি শোনো, কি করছো তুমি? খেলছো? কি করছো? আমি পোকেমন কার্টুন দেখছি বাবা। ও আচ্ছা, কার্টুন দেখছো? আচ্ছা আমার সোনা, তোমার সাথে একটা কথা বলার ছিল। আমি তোমার বিয়ে ঠিক করেছি। তুমি কি বিয়েটা করবে? বাবা, বিয়ে আমার কি বাবা? কেন, তুমি বোঝো না? এই যে যেমন ধরো তোমার ভাইয়া তোমার ভাবিকে বিয়ে করে এনেছে, তুমি আমার জন্য বউ আনবে বাবা। কুকি বউ আনবে, কিন্তু কুকি বউ দিয়ে কি করবে বাবা? কি করবে কুকি? কি করবে? দেখো, যদি তুমি বিয়ে করে নাও তাহলে তোমার বউ তোমার খেয়াল রাখবে, তোমাকে সব কাজে সাহায্য করবে, তোমার সাথে খেলবে, একদম তোমার মায়ের মতো। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কুকি বিয়ে করলে কি কুকি বড় হয়ে যাবে বাবা? কুকি কি তখন বড়দের মতো ফোন পাবে? হ্যাঁ, কুকি বিয়ে করলে বড় হয়ে যাবে, তখন কুকিকে কুকির বাবা ফোন কিনে দেবে, তখন কুকি ফোন চালাতে পারবে। বুঝতে পেরেছো আমার সোনা? সত্যি বলছো? তাহলে চলো, আমি এক্ষুনি বিয়ে করবো। কুকি এক্ষুনি বিয়ে করবো। চলো বাবা, চলো চলো, যাই বিয়ে করি। চলো বাবা, চলো। এখন না বাবা, 2 দিন পর। 2 দিন পর তোমার বিয়ে হবে। ঠিক আছে, তাহলে তুমি চলো, আমি যাই। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আমাকে ফোন কিনে দেবো বাবা। ঠিক আছে, ঠিক আছে। মা, কুকির বিয়ে হচ্ছে। মেয়েটা কি জানে যে আমাদের কুকির বয়স কিরকম, ও যে ছোট, এসব কিছু জানি? জানেই হয়তো, তোমার বাবা হয়তো অবশ্যই বলেছে। না বলে কি মেয়ে ঠিক হয়ে গেছে নাকি? সবকিছুই তো হয়তো জানাজানি হয়েই গেছে। তারপর আসুক তোমার বাবা, আমি জিজ্ঞেস করে দেখবো যে সে কুকির বয়স নিয়ে কিছু বলেছে কিনা। বলে নিলে কিন্তু বেশি ভালো। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, জানি পরবর্তীতে সম্পর্কে কোনো ঝামেলা না হয়। হ্যাঁ ঠিক আছে, আসুক তোমার বাবা, আমি জিজ্ঞেস করছি যে জিজ্ঞেস করেছি কিনা এইসব ব্যাপারে। কি হয়েছে জেনু? কি কথা হচ্ছে? আর তোমার ছেলে কিন্তু রাজি হয়ে গেছে। আমরা এটাই জিজ্ঞেস করছিলাম, তুমি কি মেয়ের বাড়িকে তোমার কুকির অল্প বয়স সম্পর্কে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি, আর আমাদের সকল কিছুই তারা আগে থেকে জানে, কারণ পাত্রীটা আমাদের খুবই কাছের। বুঝতে পেরেছ? কে পাত্রী? কে পাত্রী হলো তারপর পাত্রের কথাও তাদের মাঝে জানাজানি হয়,
তো তারপরে 2 দিন পর কুকি আর তাদের বাড়ির সবাই খুব সুন্দর করে তৈরি হয়ে আছে। আজকে কুকির বিয়ে, কোনো মেহমান নেই, কারণ কুকি তো ছোট, ওর বিয়েটার জন্য পাবলিক করা হবে না। পরে হয়তো যখন ওর বিয়ের বয়স হয়ে যাবে তখন পাবলিক করা হবে। তারপরে কুকির বিয়ে হয়ে যায়। মা 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 তুমি কোথায়? মা দরজা খোলো, মা তুমি কোথায়? কুকি তো আমার সাথে ঘুমাবে। মা তুমি কোথায়? মা কুকি তো আমার সাথে ঘুমাবে। মা দরজা খোলো। কি হয়েছে কুকি? তোমাকে না রুমে পাঠিয়েছিলাম, রুম থেকে আবার আসলে কেন? কি হয়েছে? কি হলো? কিছু বলছো না যে কুকি? কি হয়েছে? বাবা জানো, আমার রুমে না ঘুমটা করে একটা মেয়ে বসে আছে। তাহলে যদি একটা মেয়ে আমার রুমে থাকে তাহলে কুকি ওখানে কিভাবে থাকবে? এর জন্য কুকি মার সাথে থাকবে। এর জন্য আমি তোমাদের সাথে থাকবো। বাবা আমাকে থাকতে দাও, মার সাথে থাকি আমি আজকে। না বাবা, এখন থেকে আর তুমি তোমার মায়ের সাথে থাকতে পারবে না। আর তোমার রুমে যে আছে সে তোমার ওয়াইফ, তার সাথে এখন থেকে তোমার থাকতে হবে। এর জন্য তুমি এখন রুমে চলে যাও, এটাই ভালো হবে, ঠিক আছে? ওকে আমার বাবা, বুঝতে পারছো বাবার কথা? ঠিক বাবা যেমন মার সাথে থাকে তেমন তুমিও থাক। আচ্ছা ঠিক আছে, যাবো নাকি ভিতরে? এই আপনি এমন ঘুমটা করে বসে আছেন কেন? আপনাকে দেখে আমার ভয় করছে, ঘুমটাটা করুন না। আপনি কি ভূত নাকি? এমন ভূতের মতো বসে আছেন কেন? তোমাকে আমি পড়াতে আসিনি কুকি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, বুঝতে পেরেছ? এর জন্য আমি এখানে। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি তো আপনাকে পছন্দ করি না, তা আপনার সাথে বিয়ে। কি বললি তুই? বেশি কথা বলতেছিস, তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়, আর নাহলে কিন্তু সত্যি সত্যি পড়তে বসাই দেবো। শো এখানে বলছি, সে কথা বলে ছেলেটা। না না না, শুইতেছি, পড়তে বসাই না। তারপর কুকি শুয়ে ঘুমিয়ে যায়। যেদিন কুকির ঘুমন্ত চেহারাটাকে দেখছিলাম ভাবছিলাম কি এক কপাল হলো, কত স্বপ্ন দেখেছিলাম এই রাতটাকে নিয়ে, আর এই পিচ্ছি ছেলেকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। দূর, ভালো লাগে না এই পিচ্ছি ছেলেকে। এখন আমি এই পিচ্ছি ছেলে নিয়ে কি করবো? ঘুমিয়ে যাই। ভাবি, আমি কিছু সাহায্য করবো? আরে না না জিবিন, তুমি নতুন বউ, তুমি কি সাহায্য করবে? আর এত তাড়াতাড়ি উঠে গেলে কেন? আরেকটু ঘুমাতে, আরেকটু ঘুমিয়ে তারপরে উঠতে। এত জলদি উঠে কি দরকার ছিল? না, আমি জলদি উঠে আমার অভ্যাস, এই জন্য উঠে গিয়েছি। আর আপনি তো প্রতিদিনই রান্না করেন, আজকে না হয় আমি রান্না করি সবার জন্য। দিন না, আমি একটু রান্না করি, কি সমস্যা? আজকে আমি একবার রান্না করলাম আপনার সাথে। ঠিক আছে, করো, এত করে বলছো যেহেতু, কিন্তু আমিও তোমাকে সাহায্য করবো, ঠিক আছে? আরে মা কোথায়? মা কোথায়? অনেক ঘুমা লেগেছে, আমি এখন মার কাছে যাব। মা, 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 কই তুমি মা? মা, কুকি না খুব ক্ষুধা পেয়েছে, কুকিকে খাবার দাও। কুকি বসো, আমি তোমাকে খাবার সার্ভ করছি এখনই। না, মা কোথায়? আমি মার হাতে খাবো, তোমার হাতে খাবো না। তুমি বাঁচা, তুমি কুকিকে মারো, তুমি কুকিকে মারো, কুকি তোমার সাথে খাবে না। মা, কুকি এখন থেকে জিমিনের হাতেই তোমার খেতে হবে। জিমিন তোমার ওয়াইফ, বুঝতে পেরেছ? জিমিনের হাতেই তুমি খাবে। জিমিন
তুমি কোকিকে খাবার সার্ভ করো। আর হ্যাঁ জিমিন, একটা কথা বলি, কোকিকে সবসময় বকো না, এখন একটু ক্লোজ হওয়ার চেষ্টা করো, ওর মনের মধ্যে নিজের জায়গা করে নাও। ও এখন ছোট মানুষ, তুমি এখন ওর সাথে যে বিহেভটা করবে এটা ওর সারা জীবন মনে থাকবেই। তাই এখন থেকে ওর মনে জায়গা করার চেষ্টা করো। ঠিক আছে আম্মু। আসো কোকি, বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। না, আমি তোমার হাতে খাবো না, তুমি মায়ের হাতে খাবো। মা, আমাকে দাও না খাইয়ে। আসো না কোকি, বললাম তো আমি খাইয়ে দিচ্ছি, বসো। জাঙ্কুক আর জিমিনের সংসার এভাবেই চলতে থাকে। জিমিন জাঙ্কুককে নিজের স্বামী হিসেবে সেভাবে কোনো জোর করে না তার রেসপন্সিবিলিটি নিভানোর জন্য, মানে ফিজিক্যালি তাদের মাঝখানে কোনো সম্পর্ক হয় না। জিমিন ওয়েট করছে কখন তার ছোট্ট পিচ্চি জামাইটা ধীরে ধীরে বড় হবে, নিজে থেকে বুঝতে শিখবে, সে তার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে জাঙ্কুক ধীরে ধীরে বড় হচ্ছে, অল্প অল্প বোঝা হয়েছে। যদিও সে পরিমাণে এখন সম্পর্কটাকে সে বুঝতে পারে না, তাও সে এখন আগের থেকে অনেক বুঝমান হয়েছে। জাঙ্কুক যতই বেশি বড় হচ্ছে তত বেশি জেদি হচ্ছে। জাঙ্কুকের মোবাইলে নেশা কমে গিয়েছে, কিন্তু বাহিরে খেলার নেশা হয়েছে এখন। আমি এখন খেলতে যাব, আমি এখন পড়তে বসবো না। তুমি চাই বলো না কেন, আমি এখন যাচ্ছি খেলতে। দাঁড়াও বলছি, তুমি কোথাও যাবে না, বুঝতে পারলে? না, আমি যাব, আমি খেলতে যাব। তুমি আমাকে না করার কে? আমি তোমার কথা শুনবো না। আমি এখন আর তোমাকে ভয় পাই না, বুঝেছো? আমি চলে যাব, আমি খেলতে যাব। আমার রাস্তা আটকানোর চেষ্টাও করবে না, বুঝতে পেরেছো তুমি? আমি যাব, আমাকে যেতে দাও। আমি খেলতে যাব, আমি এখন পড়তে বসবো না। জাঙ্কুকের এরকম কথা শুনে জিমিন কিছুটা অবাক হয়। জাঙ্কুক সবসময় জিমিনকে আপনি বলেই ডাকতো। হঠাৎ জাঙ্কুক জিমিনকে তুমি বলে জিমিন কিছুটা হতভম্ব হয়। কি বললে তুমি? তুমি এখন খেলতে যাবে? এখন খেলার সময় না জাঙ্কুক, এখন পড়ার সময়। এখন তুমি যথেষ্ট বড় হয়েছে এটুকু বোঝা যে কখন পড়তে হবে কখন খেলতে হবে। সামনে তোমার এক্সাম, আর তুমি নাকি এখন খেলতে যাচ্ছ? হ্যাঁ, খেলতে যাবো আমি। কি করবে তুমি? তোমার কথা আমার এখন কিচ্ছু আসে যায় না, আমি ভয় পাই না তোমাকে। আমাকে যেতে দাও বলছি, আমার রাস্তা আটকাবে না। আমি খেলতে যাব মানে যাব। জাঙ্কুক, ভালো করে বলছি, তোর কানে যাচ্ছে না তাই না? আমাকে রাগিয়ে তোর কি লাভ? জলদি করে পড়তে বস, আর নয়তো আমি কিন্তু আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। চুপচাপ পড়তে বলতে বসছি, চুপচাপ বস। কেন বসবো? হ্যাঁ, আর তোমার কথা কেন শুনবো আমি? আর এভাবে আমার থেকে চোখ রাঙিয়ে কথা বলে বন্ধ করো তুমি। আমি এখন বড় হয়েছি, আমি আর সেই বাচ্চার পিচ্চি কুকি নেই, বুঝতে পারছো? আমি নিজের ভালোটা নিজে বুঝতে পারি। বড় হয়েছে সে। জাঙ্কুকের বয়স যখন সে বিয়ে করেছিল তখন ছিল 15 বছর, কিন্তু এই কয়েকদিনে জাঙ্কুক অনেকটা বড় হয়েছে। এখন তার বয়স 17 বছর। 2 বছরে জাঙ্কুকের শারীরিক গঠন অনেকটা চেঞ্জ হয়েছে, তার সাথে জাঙ্কুকের কণ্ঠে এখন আর সে বাচ্চা সুলভ নিষ্পাপ নেই। এখন সে অনেকটা গম্ভীর আওয়াজে কথা বলতে শিখে গেছে। জাঙ্কুক, আমি বললাম তো তোমাকে পড়তে বসো, ভালো করে বলছি, তোমার গায়ে লাগছে না? বসো বলছি পড়তে। এখন তোমার এত বড় সাহস হয়েছে যে তুমি আমার উপর চিৎকার করবে? নিজের অবস্থান ভুলে যেও না, বুঝতে পেরেছো? আর আমার সাথে উঁচু গলায় কথা বলার তোমার কোনো প্রয়োজন নেই। আমি বলেছি আমি খেলতে যাব মানে যাব। আজকে আমার টুর্নামেন্ট ম্যাচ আছে, তো আমি যাবই, বুঝতে পেরেছো তুমি? রাস্তা ছাড়ো আমার। জাঙ্কুক জিমিনের হাতটা শক্ত করে ধরে এগুলো বলছিল। জিমিনের অনেক ব্যথা লাগছিল। লাগছে, ছাড়ো। কেন এখন লাগছে কেন? এরপর থেকে আমার ব্যাপারে কোনো কথা বলার আগে 100 বার ভেবে নিও। আমি আর তোমার কথা কখনো শুনবো না। জাঙ্কুক কি কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। জিমিন তার যাওয়ার দিকে অশ্রু ছলছল চোখে তাকিয়ে থাকে। জাঙ্কুকের পরিবর্তনটা খুব দ্রুত ঘটছিল। সে যত বড় হচ্ছিল তত বদমেজাজি, রাগী আর রকচটে স্বভাবে তেজ স্বভাবের হচ্ছিল।
সে বাড়িতে কারো কথাই শুনতো না। জিমিনও এখন তাকে দেখে ভয় পেত। এভাবে দিনগুলো কাটতে থাকে। জাঙ্কুকের বয়স এখন 20। সে কলেজ লাইফ শেষ করেছে, ভার্সিটির প্রথম বর্ষে ভর্তি হয়েছে এখন সে। জাঙ্কুক যখন তার 17 বছর হয়েছিল তখন সে আলাদা রুমে থাকতে শুরু করে। জিমিন নিজে আনকমফোর্টেবল ফিল করতো জাঙ্কুকের সাথে থাকতে, যেটা তার হাজবেন্ড ওয়াইফ হওয়া সত্ত্বেও তাদের মাঝখানে সেরকম কোনো সম্পর্ক ছিল না। তাই জিমিন কিছুটা আনকমফোর্টেবল ছিল জাঙ্কুকের সাথে, কারণ তারা হাজবেন্ড ওয়াইফ হলেও তারা স্ট্রেঞ্জারের থেকে কম ছিল না। এভাবেই দিনগুলো কাটছিল। জাঙ্কুক 20 বছরে পা দিয়েছে। সে ভার্সিটি লেভেলে উঠে গেছে। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে সে যেন আরো বেশি বদলে যায়। সে জিম করতে শুরু করে, তার দেহ অনেক সুন্দরভাবে গঠন হয়। জিমি অনেক ইনসিকিউর থাকতো, কারণ যত দিন যাচ্ছে তার বয়স হচ্ছে আর জাঙ্কুক অনেক বেশি যুবক আর সুন্দর হয়ে যাচ্ছে। তার আশেপাশে অনেক যুবতী সুন্দর মেয়েরা ঘুরঘুর করত। জাঙ্কুক বড়লোক বাপের একমাত্র ছেলে হয় আর অনেক সুন্দর হয়, তার পিছনে মেয়েরা লেগেই থাকতো। জাঙ্কুক সবাইকে ইগনোর করতো। জিমিন এসব নিয়ে খুবই কষ্ট পেত মনে মনে, কারণ সে তো আর জানে না জাঙ্কুকের যদি কখনো কোনো গার্লফ্রেন্ড হয়ে যায় তখন সে নিজের মনকে কি দিয়ে সামলাবে। জিমিন সে সুন্দর করে রেডি হচ্ছিল, কারণ আজ জাঙ্কুকের কাজিন সিস্টার জেনির গায়ে হলুদের অনুষ্ঠান। তার বিয়ে ঠিক হয়েছে। তার বিয়েটা তাদের বাড়িতেই হবে, কারণ তাদের বাড়িটা ছিল অনেক বড় আর অনেক বেশি সুন্দর। যত মেহমান আসবে সব জেনির বাড়িতে আটবে না, এজন্য জাঙ্কুকের বাড়িতে হচ্ছিল বিয়েটা। আর যেহেতু জাঙ্কুকের আপন কাজিন সিস্টার ছিল, মানে জাঙ্কুকের চাচাতো বোন ছিল, তাই নামজুন সাহেব খুব খুশি ছিল যে তাদের বাড়িতেই জেনির বিয়েটা হচ্ছে। বিয়েতে সুন্দর করে হলুদের অনুষ্ঠানের জন্য চারপাশটা সাজানো হয়েছে। মানুষ দিয়ে ভরে গেছে পুরো জিয়ন পরিবারের মেনশনটা। জাঙ্কুকও সকাল সকাল উঠে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে নিচে ফ্রেশ হয়ে সুন্দর একটা হলুদ পাঞ্জাবি আর কালো প্যান্ট পরে সে নিচে চলে যায়। চুলগুলো সুন্দরভাবে স্টাইল করে আঁচড়ানো। সবাই তো জাঙ্কুকের সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হচ্ছে। বিভিন্ন ধরনের মেয়েরা এসেছে যারা জাঙ্কুককে মুগ্ধ করার জন্য তাদের প্রাণপণ চেষ্টা করেছে। অন্যদিকে জিমিন সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। তার ননদের বিয়ে, অবশ্যই তার একটা দায়িত্ব কর্তব্য আছে। সে অনেক কাজকর্ম করতে করতে প্রায় 3টার দিকে তার কাজ শেষ হয়। তখন জিন বেগম তাকে বলেন দ্রুত রেডি হয়ে নিতে। জিমিন দ্রুত চলে যায় রেডি হওয়ার জন্য। সে আজ অনেক সুন্দর করে মন মতো সেজেছে। বিয়ে হয়ে আসার পর থেকে সে নিজের বিয়ের মধ্যেও ভালো করে এনজয় করতে পারেনি। আর এর মধ্যে তাদের বাড়িতে আর কোনো অনুষ্ঠানও ছিল না। যেহেতু জিমিনের বাবার পক্ষে কেউ নেই, তাই তার আনন্দ করার মতনও কোনো প্লেস ছিল না। এই বিয়েটা যেহেতু জিমিন অনেকদিন পরে একটা অকেশন পেয়েছে, তাই সে মন ভরে এনজয় করবে বলে ভেবেছে। জাঙ্কুকের পিছনে মেয়েরা ঘুরঘুর করছে, এসব দেখে জিমিনের খুবই মন খারাপ হয়। তবে তার কিছুই করার নেই। সে সুন্দর করে একটা হলুদ শাড়ি পরে তৈরি হয়ে নেয় আর সে নিচে চলে আসে। বাড়ি ভর্তি মেহমান। জাঙ্কুকের অনেক ফ্রেন্ডরা এসেছে, জেনির ফ্রেন্ডরা এসেছে, জাঙ্কুকের অনেক কাজিন ব্রাদার এন্ড সিস্টাররা এসেছে। জাঙ্কুকের অনেকগুলো কাজিন ব্রাদার এন্ড সিস্টার ছিল। সবাই জেনিকে দেখছে, সাথে জিমিনকেও। জিমিনের বয়স বাড়লেও তার রূপ যেন কোনো অংশেই কমছে না। সে যেন আরো বেশি যুবতী হয়ে যাচ্ছে দিন দিন। তার রূপ যেন একদম ঝলসে ঝলসে পড়ছে তার শরীর থেকে। একদম সরসী মেয়ের মতনই সে তার এই বয়সে আছে। জাঙ্কুক জিমিনকে দেখে তো এক নজরে তাকিয়ে আছে। জিমিন চারপাশে জাঙ্কুককে খুঁজে কোথাও পেল না। জিমিন আনমনে হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে থাকে। ঠিক তখন একটি ছেলের সাথে তারা ধাক্কা লাগে। ওহ সরি, আমি দেখতে পাইনি। আপনি কি ব্যথা পেয়েছেন? না না না, আমি ব্যথা পাইনি। ভুল হয়েই যেতে পারে, ইটস ওকে, নো প্রবলেম। ছেলেটা জিমিনের হাত ধরে ফেলে। জিমিন অবাক হয়ে ছেলেটার দিকে তাকায়। কি করছেন? হাত ধরলেন কেন?
আসলে আপনার হাতটা অনেক সুন্দর, তাই ধরে দেখলাম যে আপনি কি আসলে মানুষ নাকি জিন পরি। জিমিন কিছুটা অবাক হয়ে যায়, ছেলেটা তার সাথে ফ্লার্ট করছে জিমিন বুঝতে পেরেছে। জিমিন তারপর কোনো রকম নিজের হাতটা ছাড়িয়ে সেই ছেলেকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে। হলুদের সন্ধ্যাটা সেভাবে যেতে থাকে। সুন্দরভাবে অনুষ্ঠান কমপ্লিট হয়ে যায়। জিমিন নিজের ঘরে এসেছে। সারাদিন কাজকর্ম হইচই আর গান বাজনার আওয়াজে জিমিন অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, মাথাটাও কিছুটা ধরেছে। জিমিন যেই না শাড়ির আঁচলটা খুলতে যাবে ঠিক তখনই কেউ রুমে ঢুকে আসে। জিমিন তাড়াতাড়ি আঁচল ঠিক করে পিছনে ফিরতে দেখে জাঙ্কুক এসেছে। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে জিমিন কিছুটা ভয় পেয়ে যায়, সেটি লাল হয়েছিল। জাঙ্কুক রক্তিম মনোযোগ জিমিনের দিকে তাকিয়ে তার দিকে আগাতে থাকে। জিমিন জাঙ্কুককে দেখে ভয়ে পেছাতে থাকে। জাঙ্কুকে আগাতে থাকলে জিমিনের পিঠ থেকে যায় দেয়ালে। জাঙ্কুক জিমিনের হাত ধরে ফেলে। বল, ছেলেটা কে ছিল বল। কার কথা বলছো তুমি? আমি কার কথা বলছি? আমি তোর ভাতারের কথা বলছি, যে নামের সাথে তুই ফ্লার্ট করছিলি ভরা বাড়িতে। লজ্জা করে না বিবাহিত হয়ে একটা অন্য ছেলের হাত ধরে কথা বলতে? আর এভাবে ছেলেদের পেট দেখিয়ে শাড়ি পরার কি দরকার ছিল? এত পাতলা শাড়ি আর পেট দেখিয়ে শাড়ি পরতে কে বলেছিল তোকে? কি বলছো এগুলো জাঙ্কুক? আমি কার সাথে কি করেছি? আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কি করেছি? তুই কি করেছিস? যাদব, তোকে ইচ্ছে তো করছে। তোকে কে বলেছিল পেট থেকে শাড়ি পরতে? তুই জানিস না যে পুরো বাড়িতে এখন অনেক ছেলে মানুষ হয়েছে? বিয়ে বাড়িতে ছেলে মানুষের অভাব থাকে না। তোকে কে বলেছিল শাড়ি পরতে? জাঙ্কুক, সবাই তো শাড়ি পরেছিল, এই জন্য আমিও পরেছি। আমার সাথে এরকম করছো কেন? আমার হাত ছাড়ো, আমার ব্যথা লাগছে, ছাড়ো। ছাড়বো না কুত্তার বাচ্চা। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করে আমার কথার বাহিরে গিয়ে তুই অন্য ছেলের সাথে কথা বলিস? জাঙ্কুক অনেক রেগে যায়। সে জিমিনকে এক ধাক্কায় পেটে ফেলে দেয়। জিমিন অনেকটা ভয় পেয়ে যায়। জাঙ্কুক যখন তার উপরে এসে চড়ে বসে, জিমিনের পেট থেকে জাঙ্কুক শাড়িটা সরিয়ে নেয় আর জিমিনের পেটে হাত বুলাতে থাকে। এক পর্যায়ে সে জিমিনের পেটের মধ্যে এলো পাথারি কামড় দিতে থাকে। জিমিন অনেক জোরে জোরে চিৎকার করছিল, কারণ ব্যথায় তার শরীর কুঁকড়ে যাচ্ছিল। এই ব্যথা যেন সে সহ্যই করতে পারছে না। উফ, জাঙ্কুক ছাড়ো, ব্যথা পাচ্ছি, ছেড়ে দাও আমাকে। তোমরা দেখছো কেন? জাঙ্কুক ছাড়ো না, আমি কোনোদিন শাড়ি পরবো না, ছেড়ে দাও। জাঙ্কুক প্লিজ, জিমিন অনেক জোরে জোরে কান্না করতে থাকে। জাঙ্কুক তার দাঁত বসে বসে কামড় দিচ্ছিল। জাঙ্কুক এক জায়গায় বারবার কামড় দিতে থাকে আর জিমিনের পেটের অনেক জায়গা থেকে রক্ত বেরিয়ে আসে জাঙ্কুকের কামড়ের কারণে। জিমিন অনেক ব্যথা পাচ্ছিল, কারণ মানুষের দাঁতের কামড়ে রক্ত বের হচ্ছে, তার মানে সেই কামড়টা ঠিক কত পরিমাণে গভীর আর বেদনাদায়ক হতে পারে। জিমিনের সেই ব্যথা সহ্য করতে অনেক কষ্ট হচ্ছিল। দাঁত কামড়িয়েও যেন সে সেই ব্যথার চিৎকারগুলো হজম করতে পারছে না, অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। জিমিনের ঘর থেকে এই প্রথম এরকম বিকট চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। ব্যথা পাচ্ছে জাঙ্কুক, আমি প্রমিস করছি আর কোনোদিন এরকম শাড়ি পরবো না, ছাড়ো না জাঙ্কুক। জিমিন অনেক জোরে জোরে কান্না করতে থাকে, তার ব্যথার আর্তনাদে সে কোঁকড়াতে থাকে। অনেক চেষ্টা করছে জাঙ্কুককে ছাড়াবার, কিন্তু জাঙ্কুক আর জোরে জোরে কামড় দিচ্ছে। বাসা ভর্তি মেহমান। জিমিনের রুমে এরকম চিৎকার শুনে আরএমজি আর রঙ্গি দ্রুত করে জিমিনের দরজার কাছে চলে আসে। জিমিনের কান্না খুবই জোরালো এবং স্পষ্ট ছিল, সেখানে বেদনা একদম ভালোভাবে ভেসে আসছে। জিন অনেক চিন্তিত হয়ে পড়ে।
এই প্রথমবার জিমির ঘর থেকে তারা এরকম চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা রীতিমতো সবাই খুবই ভয় পেয়ে আছে। কি হয়েছে জিমিনের, যে জিমি এমন ভাবে চিৎকার করছে? তারা সকলে জিমির দরজার সামনে এসে অনেক জোরে জোরে দরজা নক করতে থাকে। জিম অনেক লেগে যাচ্ছিল, কারণ সে অনেক জোরে জোরে দরজা নক করছিল, কিন্তু কেউই দরজায় সাড়া দিচ্ছিল না, কেউ খুলছিল না। অন্যদিকে জাঙ্কুক যে দরজা নকের আওয়াজগুলো সুন্দরভাবে শুনতে পাচ্ছিল, কিন্তু সেগুলো সে অ্যাভয়েড করে জিমিনকে সে এলোপাথারি কামড়িয়ে চলছিল। আর এদিকে জিন তো অনেক রেগে নক করছিল। এই দরজা খোলো জিমিন, কি হয়েছে? দরজা খোলো মা। এই জিমিন, কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? দরজা খোলো মা। জাঙ্কুক না ভিতরে আছে। আমার মনে হয় যে জাঙ্কুক মনে হয় জিমিকে দরজা খুলতে দিচ্ছে না। জাঙ্কুক, শুনতে পাচ্ছ আমাদের কথা? এই জাঙ্কুক, দরজা খোলো বলছি। বাবা এরকম চিৎকার আওয়াজে জাঙ্কুক তখন জিমিনের পেট ছেড়ে দেয়, আর সাথে সাথে জিমি তার পেট জড়িয়ে ধরে দুই হাত দিয়ে। জাঙ্কুক দরজা খুলে দেয়। তার চোখে মুখে রাগ এখন স্পষ্ট, ঠোঁটের কোণে কিছুটা রক্ত লেগে রয়েছে, আর সে রাগে চোখে সামনের দিকে তাকিয়ে দেখে জিন, নামজুন আর ইয়ংকি সেখানে দাঁড়িয়ে আছেন। জাঙ্কুক অনেকটা বিরক্ত হয়। সে বিরক্তি নিয়ে তার বাবার দিকে তাকায়, যে অনেকটা চিন্তিত চোখে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? কেন এরকম চিৎকার করছিল জিমি? সবার চোখে মুখে প্রশ্নবোধক চিহ্ন। ইয়ংকি কিছুটা আঁচ করতে পেরেছে, হয়তো জাঙ্কুক কিছু করেছে। জাঙ্কুকের চোখে রক্তের মতো লাল হয়ে আছে, রেগে ফুলে আছে সে। কি হয়েছে? জিমিন এভাবে চিৎকার করছিল কেন? হ্যাঁ, তুই দরজা খুলছিলি না কেন? আমরা এতক্ষণ ধরে প্রায় 10 মিনিট ধরে নক করছি। হ্যাঁ, কি করছিলি? তোমরা কি বুঝতে পারো না? হ্যাঁ, ছেলে এখন বড় হয়েছে, আর ছেলের বউ আর ছেলে একসাথে দরজা বন্ধ করে তারা রুমে আছে। ছেলের বউ চিৎকার করছে। তোমাদের বুঝতে কি অসুবিধা হয় যে যেহেতু আমি দরজা খুলছি না আর তোমার ছেলের বউ তোমার ছেলের সাথে আছে, তাহলে সেখানে আর কি হতে পারে? আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল। আর তোমরা কি এতটুকু বুদ্ধিমান নও যে ছেলের বউ রুমে থাকলে নক করা যায় না, তাদের ইম্পর্টেন্ট কোনো কাজ থাকতে পারে? এটা বোঝার মতো বুদ্ধি তোমাদের নেই? জাঙ্কুক অনেকটা রেগে নামজুন আর জিনকে এসব বলে। জাঙ্কুকের কথায় কোনো লজ্জাই ছিল না, কিন্তু জাঙ্কুকের এহেন কথা শুনে জিন আর নামজুন আর ইয়ংকি তো অনেকটা লজ্জা পেয়ে যায়, কারণ তারা ঠিক ভালোই বুঝতে পারে যে জাঙ্কুক ঠিক কোন দিকে তার কথা দিয়ে ইঙ্গিত করছে। জাঙ্কুকের কথা শুনে জিন, নামজুন আর ইয়ংকি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। জাঙ্কুক আবার পুনরায় দরজা খুলে রুমের ভিতর ঢুকে আবার দরজা নক করে দেয়। কি হয়েছে? তুমি আবার কেন? আমি আবার আসতে পারি না? আজ আমি এখানেই ঘুমাবো। দেখি, আমাকে জায়গা দাও। এখানে ঠিক আছে। জিমিন তারপর শুয়ে যায়। জাঙ্কুক তার পাশে শুয়ে পড়ে। জাঙ্কুক শুয়ে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিনের পেট থেকে রক্ত গড়গড়িয়ে পড়ছে, দাঁতের ছাপগুলো স্পষ্ট, প্রত্যেকটা ছাপ থেকেই রক্ত বের হচ্ছে। জিমিন তখন উঠে যেতে চেষ্টা করে, কিন্তু ব্যথায় নড়তেই পারছিল না। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। জাঙ্কুকের মধ্যে চোখ বন্ধ করেছে, কিন্তু জিমিনের ফুঁপানোর শব্দ শুনে সে আবার বিরক্তি নিয়ে চোখ খুলে। কি হয়েছে? কাঁদছো কেন? আমার অনেক ব্যথা করছে। ব্যথা তো করবেই, ব্যথা দিলে কি ব্যথা করবে না আমার? কেন করেছো আমার সাথে এরকম? আমি তো বলেছি আমি এই শাড়ি পরবো না। কারণ তুই আমার কাছে পারমিশন না নিয়ে পেট দেখিয়ে ভরা বাড়িতে এভাবে শাড়ি পরেছিস, যাতে ছেলেরা তোকে ভালোভাবে দেখতে পারে। এই জন্য এরপর থেকে এরকম করলে তোর সেই স্কিন আমি পুড়িয়ে দেব। বুঝতে পেরেছিস? জিমি,
কিছু বলে না, সে চুপ করে কান্না করতে থাকে। চুপ, তোর ফুপানের শব্দে আমার ঘুম হারাম হচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? আমাকে ঘুমোতে দে। জাঙ্কুকের ছাই শুনে জিমি তার মুখ চেপে আস্তে আস্তে কান্না করতে লাগে। সারা রাত চলে যায়, জিমি ব্যথায় এক মিনিটও চোখের পলক বন্ধ করতে পারে না। কাঁদতে কাঁদতে ফজরের দিকে জিমি কিছুটা কান্নারত অবস্থায় ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক ঘুমের থেকে উঠে সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বাড়িতে আজকে অনেক কাজ, আড্ডা দিয়ে শেষে পরে কাজ করবে। অন্যদিকে জিমিন যে 10টার দিকে তার চোখ খোলে, কিন্তু ব্যথায় এক চুলো নড়তে পারছিল না, তাই সে নিচেও নামে না। অন্যদিন জিমিন সকাল 8টা বাজে কিচেনে চলে আসে সবার জন্য ব্রেকফাস্ট বানায়। আজ জিমিন কেন উঠছে না এর জন্য দেখার জন্য ইয়ংকি আসে, কারণ জিন সারাদিন অনেক কাজে ব্যস্ত, তার সময় নেই জিমিনকে দেখার, তাই সে ইয়ংকিকে পাঠায়। জিমিন, কি হয়েছে? তুমি আজকে এখনো ওঠোনি কেন? নিচে যাওনি কেন জিমিন? ইয়ংকি ঠকতে ঠকতে এসব কথা বলছিল। সে জিমিনের কাছাকাছি এসে থমকে দাঁড়ায়। জিমিনের পরনে সেই গতকালেরই হলুদ শাড়ি, সে চেঞ্জ করেনি। রুমের হাবভাব বা জিমিনের অবস্থা দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে কালকে জাঙ্কুক আর জিমিনের মাঝে কোনো অন্তরঙ্গ মুহূর্ত কেটেছে। তাহলে জিমিনের সেসব চিৎকার কিসের ছিল? ইয়ংকি কিছুক্ষণ জিমিনের উত্তরে আশায় তাকিয়ে থাকে, কিন্তু ভালোভাবে তাকিয়ে দেখে জিমিন ফুপিয়ে কাঁদছে, তার চোখে পানি। তাকে দেখে দ্রুত করে পানি মুছে নিল। ইয়ংকি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে জিমিন? উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে তোমার? বলো, কেন উঠে আসলে না আজ? কিছু না ভাবি, একটু শরীরটা ভালো লাগছে না, তাই যাইনি। চিন্তা করবেন না, আমি একদমই ঠিক আছি। একটু পরে শরীরটা একটু ভালো হলে নিচে যাব, ভালো লাগছে না আমার। জিমিনের মুখে এমন রিপ্লাই শুনে তৃপ্তি পায়নি ইয়ংকি। সে জিমিনের কাছে চলে আসে। সে খেয়াল করে জিমিনের পেটের কাছে হলুদ শাড়িটার মধ্যে লাল লাল রক্তের ছোপ ছোপ দাগ। এগুলো কি জিমিন? তোমার হলুদ শাড়িতে এমন লাল দাগ লাগলো কি করে? কি হয়েছে বলো আমাকে, আমি তো তোমার ভাবিই হই। কিছু হয়নি ভাবি, কিছুই না, এগুলো তো এমনি, কিছু না। আপনি যান না, আমি আসছি একটু পরে। কিন্তু ইয়ংকি জিমিনের কোনো কথা না শুনে জিমিনের কাছে চলে যায়। তার পেটের কাছ থেকে শাড়িটা সরাতেই ইয়ংকির চোখ বড় বড় হয়ে যায়। শুভ্র পেটের মধ্যে কামড়ের দাগ, কামড়ের দাগগুলোর মধ্যে দাঁতের ছাপ স্পষ্ট, যেন বিঁধে দিয়েছে। সেখান থেকে রক্ত পড়েছে, রক্ত জমাট বেঁধে শুকিয়ে আছে। ইয়ংকির আর বুঝতে বাকি হলো না জিমিনের চিৎকার কাল কিসের ছিল, আর দাগগুলো কিভাবে হয়েছে। ইয়ংকি দ্রুত করে জিমিনকে জড়িয়ে ধরে। ও এমন কেন করেছে জিমিন? কি করেছিলে তুমি? কেন রাখিয়েছিলে ওকে? আমি জানি না ভাবি, হঠাৎ ও আমার সাথে এমন কেন করলো। ও বলল যে আমি শাড়ি পরেছি কেন। আমি শাড়ি পরেছি আর আমার পেট বের হয়েছিল, এই কারণে ও আমার সাথে এরকম করেছে। বলেছে যে এরপরে আমি যেন কোনোদিন শাড়ি না পরি। আমার পারমিশন ছাড়া কেন শাড়ি পরেছি। এরপর থেকে অন্য কোনোদিন শাড়ি পরতে চাইলে আমার এই দিনের কথা যেন মনে পড়ে, আর আমি যেন এই দিনের কথা মনে রেখে আর কোনোদিন শাড়ি পরার সাহস না করি। এর জন্য আমার সাথে এরকম করেছে। আমি কিছুই করিনি, আমার দোষ কি ছিল? শুধু ওকে কেন জিজ্ঞেস করে শাড়ি পরিনি, কেন পারমিশন ছাড়া আমি বাড়ির সবার সামনে বিয়ের সময় শাড়ি পরেছি তাই। কিন্তু এর আগে তো জাঙ্কুক কোনোদিন এরকম করেনি। না ভাবি, ও তো আমার সাথে ঠিক মতো কথাই বলে না, আমার থেকে দূরে দূরে থাকে। একটু বড় হওয়ার পর থেকে অন্য রুমে থাকে, আমার সাথে
সাথে এমন করেছে কে জানে। জিমিন, জাঙ্কুক তোমার স্বামী। জাঙ্কুক এখন আর বাচ্চা নেই, সে বড় হয়েছে। সে নিজের অধিকারটা তোমার উপর ফলাচ্ছে, তার স্বামীর অধিকার, এটাই আর কি। তার জন্যই ও তোমার সাথে এমন করেছে। সত্যি বলছেন ভাবি? হ্যাঁ, সত্যি বলছি। জাঙ্কুক তো এখন বড় হচ্ছে, ধীরে ধীরে ও তোমার কাছ থেকে তার স্বামী হিসেবে যে অধিকারগুলো পাও না, সে সবটুকুই তোমার উপর খাটাবে। তৈরি রেখো নিজেকে। ঠিক আছে ভাবি, কিন্তু তাই বলে কি সে এভাবে আমাকে কামড়ে দেবে বলো? তোমার সাথে ওকে ভিভাইয়া এরকম করেছে বলো তো? একে শুধু জাঙ্কুকই এরকম করেছে আমার সাথে। আমি বুঝলাম না, সামান্য শাড়ি পরাতে আমাকে এত কষ্ট দিল সে। তোমার ভাইয়ার কথা আর কি বলবো, সেরকম। এভাবেই তারা দুজন কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে ইয়ংকি জিমিনকে নিয়ে এসে পেন কিলার দিয়ে দেয় খাওয়ার জন্য। জিমিনও পেন কিলার খেয়ে নেয়। কিছুক্ষণ পরে জিমিন রেডি হয়ে নিচে চলে যায়, সবার সাথে টুকটাক কাছে সাহায্য করে। উপরে এসে ভালোভাবে তৈরি হয় নাই, আজ বিয়ে। সুন্দরভাবে তৈরি হয়ে সে নিচে চলে যায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী সবার সাথে মিট করছিল জিমিন। ঠিক তখনই তার অ্যাটেনশন যায় জাঙ্কুকের দিকে, যে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। জিমিন আর সেই মেয়েটাকে দেখে খুবই জেলাস ফিল হয়, কারণ মেয়েটা ছিল অনেক সুন্দর আর একদম জাঙ্কুকের মতনই বয়স হবে, জিমিনের থেকে অনেকটা ইয়ং। নিজের স্বামীর সাথে এমন একটা সরসী মেয়েকে দেখে জিমিনের জেলাস হয়। আরে জাঙ্কুক, তোমার সাথে আমার একটু কথা ছিল, তুমি একটু আমার সাথে কথা বলবে? আসলে জাঙ্কুক, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি না তোমাকে খুব পছন্দ করি। তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে? না, আমার বিয়ে হয়েছে, তুমি জানো না আমার ওয়াইফ আছে। তুমি এই ধরনের প্রস্তাব আমাকে কি করে দিতে পারো রোজে? তুমি শুধু জাস্ট আমার ভালো একটা ফ্রেন্ড। তুমি জানো না যে জিমিন আমার ওয়াইফ? আমি জানি যে কে, তাই তো বলছি। ওর মতো বড় একটা মহিলাকে তুমি ডিভোর্স দিয়ে কেন দিচ্ছ না? আমি দেখো কত ইয়ং, বিউটিফুল। আমি ওর থেকে তোমাকে 1000 গুণে বেশি খুশি রাখবো। ওকে ছেড়ে দাও তুমি। নিজের হুঁশে থেকে কথা বলো রোজে। আমি ওকে কেন ছেড়ে দিব? ও আমার ওয়াইফ হয়, আমি তোমার জন্য ওকে ছেড়তে পারি না। আর ও আমার সাথে যখন বিয়ে করেছিল তখন ও ইয়ংই ছিল, আর ওকে এখনো ইয়ংই লাগে। ও কোনো দিক থেকে বুড়ো হয়ে যায়নি, বুঝেছো? হ্যাঁ, সেটা তো সে তোমাকে যখন বিয়ে করেছিল তখন সে ইয়ংই ছিল। কি বলেছিল তোমাকে এত অল্প বয়সে বিয়ে করতে? এখন তুমি জোয়ান হয়েছো, ওনার মতো একটা বুড়ো মহিলাকে তুমি কেন রাখবে নিজের লাইফে? আমাদের মতো তো ইয়ং মেয়ে রেখে অফারটা দিয়ে গেলাম, পছন্দ হলে অ্যাকসেপ্ট করো। একথা বলে রোজ সেখান থেকে চলে আসে। জাঙ্কুক রোজের দিকে তাকিয়ে আছে। জিমিন দূর থেকে এগুলো দেখছে। তার দেখে মনে হলো জাঙ্কুকের হয়তো রোজকে পছন্দ হয়েছে, এই জন্য সে রোজকে এভাবে দেখছে। জিমিনের মনটা খুব নরম আর তার মনে খুবই আঘাত লাগে। এই কারণে সে সবার সাথে কিছুক্ষণ হাসি খুশি থেকে জেনিকে বিদায় দিয়ে নিজের রুমে চলে যায়। প্রচুর ক্লান্ত সে ফ্রেশ হয়ে নেয়। সে দেখে জাঙ্কুক আজ রুমে আসেনি। জিমিন ভাবে যে জাঙ্কুক হয়তো আজ নিজের রুমেই ঘুমাবে, তাই সে নিজের নাইটিটা পরে সুন্দর করে শুয়ে পড়ে আর কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে দরজা খোলার শব্দ হয় আর দরজাটা খুলে ঢুকে আসে জাঙ্কুক। সে জিমিনের দিকে তাকায়। জিমিন একটা সিল্কের নাইট ড্রেস পরেছিল, যার কারণে জিমিনের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আকার ভালোভাবে বোঝা যাচ্ছিল। তার শরীরের স্ট্রাকচার সবকিছু কেমন কি সবই বোঝা যাচ্ছিল। জিমিনের সবকিছু খুলে শুধু জাস্ট একটা সফট নাইটি পরে শুয়েছিল, কারণ জিমিনের রাতের বেলা ওইসব ড্রেসই কমফোর্টেবল লাগে।
আর যেহেতু সে একাই থাকে, এজন্য সে এত কিছু না ভেবে সেটা পরেই শুয়ে পড়ে। জাঙ্কুকের চোখ পড়ে জিমিনের বুকে। জাঙ্কুক অনেকক্ষণ জিমিনের বুকের দিকে তাকিয়ে থাকে। জিমিনের সাইজটা ছিল এভারেজ, অনেক বড়ও না অনেক ছোটও না, তবে তার সাইজ ছিল যে কোনো ছেলের মনের মতো। জাঙ্কুক জিমিনের বুকসের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। জাঙ্কুক ধীর পায়ে জিমিনের কাছে এগিয়ে যায়। নিষ্পাপ জিমিন ঘুমোচ্ছে। জাঙ্কুক ঘুমন্ত জিমিনকে দেখে এক আলাদা ধরনের শান্তি অনুভব করে। সে জিমিনের পাশে বসে পড়ে। ধীরে ধীরে সে জিমিনের বক্সে হাত দেওয়ার জন্য নিজের হাতটা ওঠায়। আস্তে আস্তে করে হাত ওঠায়। আমি কি একবার টাচ করে দেখবো এগুলো? এটা খুব নরম মনে হচ্ছে আর খুবই বড়। আমার হাতের সমান হবে না? ধরে নিশ্চয়ই ভালো লাগবে। একটু ধরবো, ধরেই ফেলি। ও তো আমারই ওয়াইফ, তাই না? আমি ধরতেই পারি। জাঙ্কুক জিমিনের বুকের কাপড়টা সরিয়ে ফেলে আর জিমিনের বক্সে টাচ করে জোরে করে চাপ দেয়। জিমিন ঘুমের মধ্যে হালকা চাপা পড়ে। জাঙ্কুক আরো জোরে করে তার দু হাত দিয়ে দুটো বক্স চেপে ধরে। ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি। জিমিন অনেকটা অপ্রস্তুত আর শক্ট হয়ে যায়। সে আশা করেনি জাঙ্কুকটা নিয়ে এসে তার এমন একটা পার্টি হাত দিবে। জাঙ্কুক জোরে জোরে জিমিনের বুক চাপতে থাকে। জিমিন ব্যথায় কেঁদে ওঠে। জিমিন ব্যথায় কাঁদছে। অন্যদিকে জাঙ্কুক যে জোরে জোরে জিমিনের বুকসগুলোকে প্রেস করছে। জিমিনের বুকসগুলো অনেক নরম ছিল। উফ বেবি, তোমার এগুলো না অনেক বড় আর একদম নরম। অনেক ভালো লাগছে ধরে। একটু ধরে না, আমি তো তোমার স্বামী, বরং আমি ছাড়া কে ধরবে? অনেক ইয়ামি লাগছে। একটু খাই। কি বলছো এগুলো তুমি? খাবে মানে? এগুলো কি তোমার খাবার জন্য নাকি? আমার খাবার জন্য তুমি দাও। আমি না খেলে খাবে কে? একটু খাই না। জাঙ্কুক না, প্লিজ প্লিজ। জাঙ্কুক একটানে জিমিনের ড্রেস ছেড়ে ফেলে খেতে শুরু করে। জিমিনের বক্স টানে ফেলে প্রথমবারের মতো পুরুষালা ছোঁয়া জিমিনের শরীরে অদ্ভুত শিহরণ তৈরি হয়। জাঙ্কুক জিমিনের বক্সগুলো সুন্দর ও চুষে চুষে খেতে থাকে বাচ্চাদের মতো। জানি একটা বাচ্চা তার মায়ের বুক থেকে দুধ খাচ্ছে। জাঙ্কুক জানি কিছুই বেরোবে না, তাও সে প্রাণপণ চেষ্টা করছে। যদি কিছু বের হয়, যদি কিছু বের হবার মতো নয়, এটা তো সম্ভবই না, কারণ জিমিন তো এখনো মাই হয়নি। জাঙ্কুক জোরে জোরে জিমিনের এগুলো টেনে টেনে খাচ্ছে। জিমিন ব্যথা পাচ্ছে, সাথে তার একটা অন্য ধরনের শিহরণও কাজ করছে। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করি এমন সুখে জমেছে মরণ এ বুকে। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। কি করি
বলো এমন অসুখে অনেক জমেছে মরণে বুকে। জাঙ্কুক তো চুষে চুষে খাচ্ছে। জিমিনের ওদিকে অনেক ব্যথা লাগছে, কিন্তু জিমিন জাঙ্কুককে সরানোর চেষ্টা করেও বৃথা হয়। তারপর জাঙ্কুক এভাবে জিমিনের দুপায়ের মাঝে শুয়ে সারা রাত জিমিনের বুকস খেতে থাকে। একটার পর একটা এভাবে খেতে খেতে জাঙ্কুক জিমিনের বুকে বুকস মুখে নিয়ে ঘুমিয়ে যায়। আর জিমিনও এক পর্যায়ে অনেক ঘুমে আসার কারণে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিমিন উঠে দেখে জাঙ্কুকের মুখে এখনো তার বুকস আছে, আর জাঙ্কুক তার উপরে। জিমিন জাঙ্কুকে এক ধাক্কা দিয়ে তার পাশে শুইয়ে দেয় আর নিজে সোজা হয়ে বসে। সে তার বুকের উপরে কাপড়টা ঠিক করতে অনুভব করে ব্যথা। উফ, ইস, জামাটা পরতেই পারছি না, ব্যথা লাগছে। গন্ডার একটা বুনো খরগোশ। উফ, ছোট ছিল তাই ভালো ছিল, বড় হওয়ার পর থেকে আমাকে এত ব্যথা দিচ্ছে। উফ, কি দরকার ছিল এই খরগোশটার বড় হওয়ার? হ্যাঁ, ইস, কি ব্যথাই না করছে আমার। জিমিন আর মনে এসব বকবক করছিল। জাঙ্কুক জিমিনের কথা শুনে মিটি মিটি হাসছে। আসলে জাঙ্কুক যখন জিমিন জাঙ্কুককে ধাক্কা দিয়ে পাশে শুইয়ে দেয় তখনই জাগনা পেয়ে গিয়েছিল, কিন্তু জিমিন সেটা খেয়াল করেনি। আর জাঙ্কুকও কোনো শব্দ করেনি জিমিনের কথা শুনবে বলে। ইস, জঙ্গলি খরগোশ একটা। ইস, ভালো হয়েছে যে এতদিন ছোট ছিল। ইস, আমি যদি জানতাম যে আমাকে এত কষ্ট দিবে তাহলে আমি দোয়া করতাম যেন সারা জীবনও ছোটই থাকে। কি দরকার ছিল ওর বড় হওয়ার? বড় হয়ে শুধু ব্যথা দেয় আমাকে। জিমিন এসব বক বক করতে করতে গোসল করতে চলে যায়। আর জাঙ্কুক বেডের উপর বসে অনেকক্ষণ হাসতে থাকে জিমিনের কথা শুনে। জিমিন খুবই কিউট লাগে জিমিনের কথাবার্তা তার কাছে। জাঙ্কুক তারপর হাসতে হাসতে চলে যায় তার নিজের রুমে। সেখানে গিয়ে সে ফ্রেশ হয়ে যায় আর রেডি হয়ে নিচে চলে আসে। জাঙ্কুক, তুই এখন থেকে জিমিনকে তোর সাথে করে নিয়ে যাবি। জিমিন মামনি আর কতদিন একা একা যাবে? এখন থেকে তুই তাকে তোর বাইকে করে তোর সাথে নিয়ে যাবি, বুঝেছিস? জিন বেগমের কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তার মায়ের দিকে তাকায়। জিমিন জাঙ্কুকের কুঁচকানো ভ্রু দেখে বুঝতে পারে যে জাঙ্কুক এটা পছন্দ করেনি। কোনো সমস্যা নেই মা, এমনিতেও আমিই চাই না যে জাঙ্কুকের সাথে যেতে, কারণ তাহলে সবাই সন্দেহ করবে যে আমি কেন জাঙ্কুকের সাথে যাচ্ছি। বিষয়টা অবভিয়াস করতে চাই না। আর জাঙ্কুক তো বাইক দিয়ে যায়, আমার ভয় লাগে ওর সাথে বাইকে যেতে। ও যাক না একা, আমি একাই যেতে পারবো না। এতদিনের ব্যবসায়টা আলাদা ছিল, এখন দুনিয়া অনেকটা চেঞ্জ হয়েছে জিমিন। চারপাশে রেপিং কেস, ইফটিজিং এগুলো অনেক বেড়ে গেছে। ছেলে মানুষ এখন একটা ভদ্র শুভ্র ভালো নেই। তাই জাঙ্কুক তোমার সেফটির জন্য তোমাকে নিয়ে যাবে। মা, নো প্রবলেম, আমি জিমিনকে আমার সাথে করে নিয়ে যাব। জিমিন, তুমি সুন্দর করে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসো। আমি কিন্তু তোমার জন্য ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এটাই ভালো হবে। জিমিন মামনি, তুমি জাঙ্কুকের সাথেই যাও, কারণ আজকাল যে দুনিয়ার ঢক, তোমার ওর সাথে যাওয়াই ভালো হবে। হ্যাঁ, আমি যাচ্ছি। জিমিন, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর দেরি করলে কিন্তু আমি তোমাকে রেখে চলে যাব, কথাটা মাথায় রেখো। মা, আমি যাচ্ছি, জিমিনকে দ্রুত করে পাঠিয়ে দাও। জি, আমি আসছি। জাঙ্কুক সেখান থেকে উঠে দৌড় দিয়ে চলে যায় আর নিচে বাইক বের করে এন্ট্রান্সে দাঁড়িয়ে থাকে জিমিনের অপেক্ষায়। জিমিনও তার কলেজ ব্যাগটা নিয়ে চুপ করে বেরিয়ে যায়। জাঙ্কুকের পাশে বসে তারা কলেজে চলে যায়। জিমিন আসলে জাঙ্কুক যে ভার্সিটিতে পড়তো ঠিক সেই ভার্সিটির কলেজে জিমিনও পড়াতো। এর জন্য জাঙ্কুক আর জিমিন একই জায়গায় যেত, কিন্তু আলাদা আলাদা, কারণ জাঙ্কুক পছন্দ করতো না যে সে জিমিনকে নিয়ে তার বাইকে করে যাবে। টাইম স্কিপ। সেদিনই লাঞ্চ টাইমের পরে জাঙ্কুক তার টিমমেটদের সাথে মাঠের মধ্যে তাদের আপকামিং ফুটবল ম্যাচের জন্য প্র্যাকটিস করছিল।
ঠিক তখনই সেদিক দিয়ে সেই মাঠ দিয়ে জিমিন কলেজ থেকে ভার্সিটির ক্যান্টিনে যাচ্ছিল, কারণ সেখানে সে তার এক ফ্রেন্ডের সাথে দেখা করে সেই ক্যান্টিনেই তারা লাঞ্চ করবে। যাওয়ার সময় জাংকুকের টিমমেটদের চোখ জিমিনের দিকে পড়ে। জিমিন ছিল পুরো কলেজ এবং ভার্সিটিতে সবচেয়ে সুন্দরী টিচার, যার পেছনে জুনিয়র আর সিনিয়র সব ক্লাসের স্টুডেন্টরাই ক্রাশ খেত। জাংকুকের টিমমেটের মধ্যে একজন জিমিনকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে, যা শুনে জাংকুকের মাথা প্রচন্ড গরম হয়ে যায়। আসলে ছেলেটা ছিল খুবই বাজে প্রকৃতির, আর সে জিমিনকে নিয়ে ব্যাড কমেন্টস করছিল, স্পেশালি জিমিনের বডিকে নিয়ে। ছেলেটা যা বলছিল সেটা হলো, দেখেছিস ওই পিচ্চি ধানি লঙ্কাটা যে যাচ্ছে, এই লঙ্কাটা জানিস অনেক তেজ। কথা আছে না, ছোট মরিচে ঝাল বেশি, এর তেজালো ঝাল আমার তো ইচ্ছে করে মিটিয়ে দিই। কি বলছিস তুই এগুলো? হ্যাঁ, মাথা ঠিক আছে তো? সম্মান রেখে কথা বল, আমার স্ত্রী হয় সেটা। জাংকুকের এমন কথা শুনে ছেলেটা ভয় পেয়ে যায়। জাংকুক অনেক রেগে ছেলেটার মুখের মধ্যে একটা পাঞ্চ করে দেয়, আর ছেলেটাও তো দম্বার মতো নয়, সে ছেলেটা জাংকুককে পাল্টা পাঞ্চ করে আর জিমিনকে নিয়ে আরো উল্টো পাল্টো অনেক কথা বলতে থাকে, যে সে জিমিনকে নিয়ে রুমে যাবে, জিমিনের সাথে অনেক কিছু করতে চায়। জাংকুককে বলে যে ভালোই তো হয়েছে সে তোর ওয়াইফ, তাহলে তুই ওকে একদিনের জন্য আমার কাছে দে, আমরা তো টিমমেট, যদি দিস ক্ষতিটাই কি, আমরা তো ফ্রেন্ডও। জাংকুক এরকম উদ্ভট কথা শুনে তার আরো আত্মসম্মানে লাগে, আর সে আর সেই ছেলে মারামারি করে। মারামারি করার পরে এক পর্যায়ে জাংকুক আর সেই ছেলে দুজনই রক্তাক্ত হয়ে যায়। জাংকুক অল্প ব্যথা পেয়েছিল, কিন্তু সেই ছেলের অবস্থা করুণ ছিল। সবাই মিলে জাংকুক আর সেই ছেলেকে একে অপর থেকে ছাড়ায়। জাংকুক রাগে তখনও ফুঁসছে। জিমি এসব মারামারি সিন দেখে তাড়াতাড়ি করে জাংকুকের কাছে আসে, আর জাংকুক এরকম হাতে ব্যথা পেয়েছে দেখে দ্রুত সে জাংকুককে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জাংকুক বাড়িতে আসে খুব লেগে ফায়ার হয়ে, সে আগে দৌড় দিয়ে রুমে ঢুকে যায়, আর জিমি তার পিছু পিছিয়ে ঘরে ঢুকে। তাদের দুজনকে এভাবে জিমি দেখে খুবই চিন্তিত হয়ে জাংকুকের হাতে রক্ত দেখে দৌড়ে জাংকুকের কাছে আসে, আর তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার জিমি? জাংকুক, তোমার কি হয়েছে? জামাই কি হয়েছে জিমি? আরে দেখো, তোমার হাত থেকে তো রক্ত পাচ্ছে, কি করেছো তুমি? জিমি, কি হয়েছে ওর? মারামারি করেছে আপনার ছেলে কলেজে। কি মারামারি করেছিস? কিন্তু কেন মারামারি করেছিস? এর আগে যেহেতু কখনো মারামারি করিসনি, কি হয়েছে তোর? আমি কোনো কথাবার্তা দিতে চাই না জিমি, আমার সাথে রয়ে যাবো, তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি চলো তুমি, চলো আমার সাথে এক্ষুনি। জাংকুক জিমির হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। জিন আর ইয়োঙ্গিতো তাদের দিকে তাকিয়ে আছে। জিমিনকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে জাংকুক রুমের দরজা জোরে লক করে দেয়। ধারাম করে শব্দ হয় দরজা লাগানো। জিন তো সেই শব্দে কেঁপে ওঠে। ইয়োঙ্গিতো ভয়ে কপাল কুঁচকে আছে। ঠিক ইতিমধ্যে তার গতকালের ইনসিডেন্টের কথা মনে পড়ে। জাংকুক রাগের মাথায় জিমিকে কতটা হাত করেছিল, আজ তো সে আরো বেশি রেগে আছে, তার মানে সে আরো বেশি হাত করবে জিমিকে। মা, তাড়াতাড়ি চলো, আমাকে জাংকুককে থামাতে হবে, ও যেভাবে জিমিকে নিয়ে গেছে, ও জিমিকে হাত করবে না। চলো। কি বলছে এগুলো? আমার জাংকুক কখনোই জিমিকে হাত করবে না, ও কোনোদিন এরকম করতেই পারেনি, কিছু হয়তো হয়েছে, এজন্য মারামারি করেছে। তো জিমিনের কি? আপনি বুঝতে পারছেন না মা, আপনি জানেনই না গতকাল যে জিমিনের চিৎকারের শব্দ শুনতে পেরেছেন, সেটা জাংকুক, সেটা কোনো ইন্টিমেসির শব্দ ছিল না। কি বলছো? আমি তো জানি গতকাল কেন জিমি চিৎকার করেছিল। ছেলে বড় হয়েছে, ছেলের বড় রুম থেকে এরকম শব্দ আমরা আশা করেইছিলাম, হয়তো কিছুদিন আগেই হয়ে গেছে, এই জন্য হয়তো। আপনি বুঝতে পারছেন না মা, ওটা জিমি না জাংকুকের অন্তরঙ্গ মুহূর্তের জন্য জিমির চিৎকার ছিল না। আসলে জাংকুক জিমিনের পেটের মধ্যে কামড়ে রক্তাক্ত করে দিয়েছিল, আর জিমিন সে ব্যথা সহ্য করতে না পেরেই চিৎকার করেছিল। জিমিনের পেটে আমি দেখেছি, জিমিনের পেটে জাংকুকের হাতের ছাপ বসে গেছে, সেখানে ছোপ ছোপ রক্ত লেগেছিল। বিশ্বাস করুন, জিমিনকে জাংকুক অনেক কষ্ট দেবে। চলুন মা, দ্রুত করে চলুন, আর যদি আবার জাংকুক জিমিনকে রক্তাক্ত করে ফেলে তখন? মা চলুন না প্লিজ। কি বললে তুমি? আমার ছেলে জিমিনকে রক্তাক্ত করেছে? কই, আমাকে আগে বলোনি কেন? তাহলে তো আমি জাংকুককে
জিজ্ঞেস করতাম তাড়াতাড়ি চলো, ওদেরকে থামাতে হবে। জিন আর ইয়ঙ্গি দৌড়ে জাঙ্কুকের দরজার সামনে গিয়ে নক করতে থাকে। অনেকবার নক করছে। জিন আর ইয়ঙ্গি দুজনই জাঙ্কুককে ডাকাডাকি করছে, কিন্তু জাঙ্কুক আর জিমিন কানে কোনো সারা শব্দ রুমের ভেতর থেকে পাওয়া যাচ্ছে না। জিন আর ইয়ঙ্গি অনেকক্ষণ চিন্তিত অবস্থায় ধাক্কাধাক্কি করার পরে জাঙ্কুক যখন দরজা খোলেনি আর জিমিনও যখন কোনো আওয়াজ করেনি, তখন তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাঙ্কুক জিমিনকে ধাক্কা দিয়ে বেডে শুইয়ে দেয়। জাঙ্কুক, ব্যথা পাচ্ছি, কি করছো তুমি? জাঙ্কুক যেন অন্য এক জগতে হারিয়ে আছে। জিমিনের কোনো কথাই তার কানে ঢুকছে না। সে জিমিনকে কিস করে দেয়। জাঙ্কুক কিস থেকে বেশি জিমিনের লিপসে বাইট করছিল, যার কারণে জিমিনের লিপস কেটে রক্ত পড়তে শুরু করে। জাঙ্কুক কিসের সাথে সে রক্তের স্বাদ নিতে থাকে। জিমিন অন্য দিক দিয়ে ব্যথায় কুকড়াচ্ছে। তার ঠোঁটে এই প্রথম কোনো পুরুষ হলো ঠোঁটে ছোঁয়া হলো। জিমিন কখনো কাউকে কিস করেনি, আর তা এই বিলুই নরম লিপসে এই প্রথমবার কোনো পুরুষের ছোঁয়া, তা আবার এভাবে এত বেদনাদায়ক। ইস, ব্যথা পাচ্ছি। জাঙ্কুক, ছাড়ো। ইস, আমার লিপস, ব্যথা পাচ্ছি। জিমিন কান্না করতে শুরু করেছে, কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো চোখ কানি নেই। সে অন্য জগতে হারিয়ে আছে। সে কি করছে সে নিজেও জানে না। সে অস্থির হয়ে আছে। তার ভেতরে কিছুই ভালো লাগছে না। তার চোখে আগুন জ্বলছে। সে জিমিনের ড্রেস একটা একটা করে ছিঁড়তে শুরু করে। সে জিমিনের সবগুলো ড্রেস একে একে উপরে সবগুলো ইনার খুলে ফেলে। তোর সবকিছু শুধুই আমার, এই সবকিছুর উপর শুধু আমার অধিকার। শুধু এগুলো দেখার, ছোঁয়ার, ফিল করার একমাত্র অনার আমি, শুধু আমার। জাঙ্কুক রাগে জিমিনকে কিস করতে শুরু করে। জিমিনের প্রত্যেকটা শরীরের স্কিনে এমন ভাবে টাচ করছিল, কিস করছিল, বাইট করছিল, যেন সেখানে স্টেইন হয়ে যাচ্ছিল। জিমিনের বুকসগুলো অনেক জোরে জোরে চাপছিল। জিমিন ইতিমধ্যেই গতকালই তার বুকসে অনেক ব্যথা পেয়েছে, আর জোরে চাপে আরো ব্যথা পাচ্ছে। জাঙ্কুক আর নিজের মধ্যে ছিল না। সে জোর করে জিমিনের সাথে সবকিছু করছিল। জিমিন নিজেকে কোনোভাবেই তৈরি করতে পারছিল না জাঙ্কুকের এসব কিছু নেওয়ার জন্য। আসলে হুট করে জাঙ্কুক তার সাথে সবকিছু করছে। সে বুঝতে পারছে না সে জাঙ্কুককে কি করে আটকাবে। কোনোভাবেই জাঙ্কুককে ছাড়তে পারছে না। জিমিন অনেক চেষ্টা করছে জাঙ্কুককে নিজের কাছ থেকে দূর করার। জাঙ্কুক রেগে জিমিনের ইনার অর্থাৎ জিমিনের প্যান্টি খুলে ফেলে। জিমিনের বক্সগুলো ঠিক কামড় দিতে শুরু করে। জাঙ্কুককে জিমিন ধাক্কা দিয়ে সরিয়ে দিতে নিলে জাঙ্কুক জিমিনের দু হাত ভালোভাবে শক্ত করে ধরে নেয় আর নিজে আন্ড্রেস হতে শুরু করে। জাঙ্কুক নিজের জামা আর শার্ট সবকিছু খুলে ফেলে। সে তারপর একটু নিয়ে জিমিনের ঘাড়ে আর গলায় বাইট করতে শুরু করে। জিমিন তো অতিরিক্ত ব্যথা পাচ্ছিল। জাঙ্কুকের নিচের দিকে তাকিয়ে জিমিনের চোখ কপালে। জাঙ্কুক আস্তে করে তার প্যান্টের বেল্টটা খুলে ফেলে আর সাথে চেইন আর আন্ডারওয়্যারটাও নামিয়ে নেয়। জাঙ্কুকের এত মোটা আর বড় মেম্বার দেখে জিমিন অনেক ভয় পেয়ে যায়। কি করে সামলাবে সেটাকে? সেটা এত বড়টা নিজের ভিতরে নেওয়ার জন্য প্রস্তুতি নয়। আর জাঙ্কুক তাকে কোনোভাবে কোনো প্রিপেয়ার করেনি। তারপর মাথায় অনেক রাগ চলেছিল। জাঙ্কুক, ছাড়ো, ছাড়ো বলছি, একটু শান্ত হও। তুমি রেখে এসব করো না। তুমি তুমি মনে অনেক রিগ্রেট করবে জাঙ্কুক। এসব করো না, আমি তৈরি নই। এই জাঙ্কুক, তোমার এটা অনেক মোটা আর বড়, আমি তৈরি না। জাঙ্কুক জোর করে জিমিনের মেইন হলে এটা ঢুকিয়ে দেয়। আর অনেক জোরে জোরে জিমিনের ভিতরে ট্রাস্ট করতে থাকে। জাঙ্কুক নিজের মধ্যে ছিল না, সে একটা অন্য প্রাণী হয়ে গিয়েছিল। সে জিমিনের কোনো কান্না, কোনো কিছুই তার কানে ঢুকছে না। সে নিজের কাজ করতে ব্যস্ত। তার চোখে এক নেশা, এক রাগ, জেলাসি সবকিছু একসাথে কাজ করছিল। সে কোনো কিছু বুঝতে পারছিল না যে কি করছিল সে।
জিমিন জাঙ্কুকের চুল আর পিঠে জোরে জোরে আঁচড় কাটছিল। জাঙ্কুক জিমিনের সাথে খুবই জোরে জোরে ইন্টিমেট হচ্ছিল। বল বল দে কার, বল বল এটা কার? তোমার, সবই তোমার। জাঙ্কুক প্লিজ আর না, এটা হচ্ছে সবই তোমার, ছেড়ে দাও। একদম বুঝতে চিল্লাম। আর ঠিক বলেছিস, এসব আমার, শুধু আমার, সবকিছু আমি অন করি। জাঙ্কুক চিৎকার দিয়ে এসব কথা বলে আর জিমিনের ভিতরে আর জোরে জোরে দিতে থাকে। জিমিন তো ব্যথায় কোকড়াচ্ছে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া, তাও আবার এমন ভাবে। জিমিন একটা ভার্জিন মেয়ে ছিল। অবশ্যই সে ভার্জিন, যেহেতু তার পিচ্চি জামা ছিল। তার তো এই 4 বছরের মধ্যে জাঙ্কুকের সাথে একবার ইন্টিমেট হয়নি। আর জিমিন খুবই প্রিয় একটা মেয়ে ছিল। সে নিজে কখনো নিজেকে টাচ করতো না, যার কারণে তার হোল খুবই টাইট ছিল। আর জাঙ্কুকের মেম্বার অনেক লম্বা আর অনেক মোটা ছিল। অন্যদিকে জাঙ্কুক জিমিনকে সেক্সুয়ালি কোনো প্রিপারেশনই করেনি। জিমিনের তো সেক্সুয়ালি একটা যে ফিল আসে সেটাও আসেনি। হুট করেই জাঙ্কুক জিমিনিকে আনড্রেস করে এসব করতে শুরু করে। জাঙ্কুকের জিমিনের হোলটাও ছিল একদমই শুকনো। জাঙ্কুক শুধু তার অল্প একটু স্পিড দিয়ে তার মেম্বারে মাখিয়ে নিয়ে জিমিনের ভিতরে এন্টার করে দিয়েছিল। জাঙ্কুক জিমিনের ভিতরে অনেক জোরে এন্টার করেছিল, যেন এক ধাক্কায় জিমিনের ভার্জিনিটি সে ভাঙতে পারে। আর তাই হয়েছিল, এক ধাক্কায় জিমিনের ভিতরে সে ঢুকে যায় আর অমানসিকভাবে থ্রাস্টিং করতে থাকে। জিমিনের চিৎকার তার কানে ঢুকছে না। তার শুধু একটাই নেশা, জিমিন শুধু তার, আর জিমিনকে সে যে করেই হোক নিজের ভিতরে করে নেবে। জিমিনকে নিজের রঙে রাঙিয়ে দেবে। জিমিনের ভিতরে নিজের বাচ্চা সাজকে দিয়েই ছাড়বে। অনেক জোরে জোরে রাফলি ইন্টিমেট হতে থাকে জাঙ্কুক। এভাবে রাত পার হতে থাকে। ঘন্টার পর ঘন্টা জাঙ্কুক জিমিনের সাথে ইন্টিমেট হতে থাকে। दर्द भरा दिल में इतना कि रोने को दिल करता, तेरे बिना मैं जाने सब तो होने को दिल करता। तुझे चाहा रब से भी ज्यादा, तुझे चाहा रब से भी ज्यादा, फिर भी ना तुझे पा सके। रहे तेरे दिल में मगर तेरी धड़कन तक ना जा सके। झड़ के भी टूटी रही इश्क दी डोर वे, इसको सुनाए जाके टूटे दिल का शोर वे। माही वे मोहब्बता सच्चियां ने मंगदा नसीबा कुछ होए। किस्मत दे मारे असी की करिए, किस्मत दे मारे असी की करिए, किस्मत दे मारे हो असी की करिए। किस्मत ते किस दा जोर है। माही वे, माही वे, माही वे, माही वे। পরের দিন সকালে জাঙ্কুকের আগে জিমিনের ঘুম ভাঙে। জিমিন ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক একটা নিষ্পাপ পাপির মতো ঘুমিয়ে আছে, যেন কাল রাতে সেই ভয়ঙ্কর দানবটা এসেছিলই না। জিমিন গুটি গুটি পায়ে তার চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায় আর সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। করেছিলাম জাঙ্কুক, আমাকে তোমার শাস্তি দিলে তুমি। অনেক ব্যথা করছে জানো শরীর, সহ্য করার মতো নয় এই ব্যথা। কেন আমাকে এত বড়
কষ্ট দিলে তুমি? কি দোষ করেছিলাম? কেন করলে আমার সাথে তো এরকম? জিমিন অনেক জোরে জোরে কান্না করছিল, আর জিমিনের কান্নার আওয়াজে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক রুম থেকে খুব স্পষ্টই জিমিনের আর্তনাদ আর বেদনাদায়ক কান্নার আওয়াজ পাচ্ছিল। জাঙ্কুক জিমিনের কান্নার আওয়াজ শুনে তার খুবই রিগ্রেট হতে থাকে যে কাল রাতে সেগুলো কি করে ফেলেছে। জিমিন একটু পরে গোসল করে টাওয়েল পেঁচিয়ে বাহিরে চলে আসে। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে দেখে জিমিনের ঠোঁট কেটে রক্ত বেরিয়েছে। জিমিনের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দাগ, জাগু এটা দেখে কেঁদে ফেলে। জিমিন, জিমিন, বিশ্বাস করো, আমি আমি তোমাকে অনেক আমি ইচ্ছে করে এগুলো করিনি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার দিকে কেউ অন্যভাবে তাকালে আমার সহ্য হয় না জিমিন। আমি আমি সহ্য করতে পারিনি। আমি অনেক রেগে গিয়েছিলাম। আমি যা করেছি ভুলবশত রাগের জন্য করে ফেলেছি জিমিন। আমি বুঝতে পারিনি যে আমি রেগে গিয়ে তোমাকে এতটা ব্যথা দিয়ে দেবো। আমার বন্ধুগুলো তোমাকে এই বাজে বাজে কথা বলছিল। তারা বলছিল আমাকে তোমাকে তাদের ঘরে পাঠাতে। আমি সহ্য করতে পারিনি। তোমাকে নিয়ে তো নেগেটিভ কথা বলছিল ওরা। প্লিজ, আমি রেগে এসব করে ফেলেছি। আমি রাগের মাথায় বুঝতে পারি আমি কি করছিলাম। আমাকে মাফ করে দাও। তুমি আমাকে ছেড়ে যেও না জিমিন। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার থেকে দূরে গেলে আমি বাঁচতে পারবো না। আমি মরে যাবো জিমিন। প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি প্রমিস করছি আর কখনো এমন ভুল আমি করবো না। এটা যে আমার দ্বারা হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। জান, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি জিমিন। বিশ্বাস করো, আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু অন্য কোনো ছেলে তোমার দিকে তাকাক এটা আমি চাই না। এটা আমার সহ্য হয় না জিমিন। প্লিজ, তুমি রাগ করো না। ও জিমিন, কথা বলো না। জাঙ্কুক জিমিনের সামনে হাঁটু কেড়ে বসে জিমিনের কোমর ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল। ও জিমিন, ও জিমিন, কিছু বলো না। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? আমি ভালো না, আমার সব দোষ। জাঙ্কুক জিমিনের কোমর ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছে। জাঙ্কুকের কান্না দেখে জিমিন নিজেকে সামলাতে পারেনি। সেও হাঁটু কেড়ে জিমিন জাঙ্কুকের সামনে বসে যায় আর জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক যতটা না জিমিনকে ভালোবাসে, জিমিন তার থেকেও বেশি জাঙ্কুককে ভালোবাসে। জাঙ্কুকের এরকম আচরণ আর কান্না জিমিনের সহ্য হচ্ছিল না। সে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর জাঙ্কুকের মাথায় হাত বোলাতে থাকে। জাঙ্কুক তাকে ভালোবাসে এই কথা শুনে জিমিনের সকল রাগ, অভিমান, কষ্ট সবকিছুই যেন ধুয়ে মুছে পানি হয়ে গেছে। তার শরীরে ব্যথার বদলে একটা উষ্ণ নরম শিহরণ বয়ে যায়। সে সকল কষ্ট ভুলে গিয়ে জাঙ্কুককে নিচে একদম কাছে জড়িয়ে ধরে। তার বুকের সাথে নিচে জাঙ্কুকের মাথা মিশিয়ে নেয় আর নিজেও কান্না করে দেয়। জাঙ্কুকের এই কান্না যেন তার সহ্যই হচ্ছিল না, তাই জিমিনের নিজেও কান্না চলে আসে। জাঙ্কুক জিমিনকে কান্না করতে দেখে নিজের কান্না থামিয়ে জিমিনের দিকে তাকায়। জিমিন কেন কাঁদছে? তাহলে কি সে অনেক বড় ভুল করে ফেলেছে? কিন্তু জিমিন তাকে জড়িয়ে ধরেছে। তাহলে কি হচ্ছে জাঙ্কুক বুঝতে পারছে না। কোনো ব্যাপার না কুকি, আমি জানি তুমি ভুল করে ফেলেছো। আমি তোমাকে মাফ করে দিয়েছি। তুমি প্লিজ এভাবে কান্না করো না। তোমাকে এভাবে কান্না করতে দেখলে আমি ঠিক থাকতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কান্না আমার সহ্য হচ্ছে না কুকি। প্লিজ তুমি কেঁদো না, প্লিজ। এই জান, আমি কাঁদবো না। আই এম সরি তোমাকে কাঁদানোর জন্য।
আমিও খাবো, তুমিও খেবো, ঠিক আছে? চলো, তোমার নিশ্চয়ই বডিতে অনেক পেইন হচ্ছে, তাই না? চলো, আমি তোমাকে কোলে করে নিচে নিয়ে যাই। 1 মিনিট দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি তোমাকে নিচে ব্রেকফাস্ট করতে নিয়ে যাব। চলো যান। তারপর জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে জিমিকে কোলে করে নিচে নিয়ে যায়। আর সবাই তো এভাবে দেখে যে খুব অবাক। কে রে জাঙ্কুক, তুই এভাবে জিমিকে কোলে করে নিয়ে আসছিস কেন? জিমির কি হয়েছে? ও কি নিজে হেঁটে আসতে পারছে না? তো তুই ওকে কোলে করে নিয়ে আসতে হয়? সত্যি করে বল, তুই কি করেছিস? কি আর করবো, সেটাই করেছি যেটা একটা হাজবেন্ড একটা ওয়াইফের সাথে করবে। ও আমার ওয়াইফ, আর আমার পুরো লিগাল রাইট আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এন্ড অবশ্যই আমি এমন কিছু করেছি যার কারণে তোমার বৌমা হাঁটার অবস্থাতে নেই, হাঁটতে পারছে না তো বেচারি, এর জন্যই তো কোলে করে নিয়ে আসতে হলো। দেখছো না কেমন ব্যথা পেয়েছে? জাঙ্কুক, তুমি দেখছো না তোমার সামনে মুরব্বীরা বসে আছে? লজ্জা শুনে মাথা খেয়ে ফেলেছো? কি বলছো এসব তুমি? তুমি মাকে কিছু বলতে পারো না, আমার উপর রাখতে পারছো কেন? তোমরা জিজ্ঞেস করতে পারবে, তাতে কোনো দোষ নেই। আমি উত্তর দিয়েছি, এটাই দোষ হয়ে গেল? তোমরা এইভাবে বেহায় আমাকে প্রশ্ন করতে পারো, আর আমি সঠিকভাবে সত্য উত্তর দিলে আমি শেমলেস হয়ে গেলাম? তোমরা একটু বুঝে শুনে প্রশ্ন করো না, বুঝে শুনে প্রশ্ন করতে পারো না? আরে হয়েছে দেবর, হয়েছে, এত রাত না শরীরের জন্য ভালো না। আমার দেবর রানীকে সে সারা রাত খেয়ে নিয়েছে, এবার একটু ব্রেকফাস্টও খান, নাহলে তো অসুস্থ হয়ে পড়বেন। আর আমার দেবর রানীকে একটু খাইয়ে দেন, তার তো সত্যি মনে হয় একদম ড্রেইনড হয়ে গিয়েছে। ইস, কত চিকন দেখাচ্ছে, এক রাতে আমার দেবর রানীকে অবস্থা করেছে। আরে ভাবি, তোমার দেবর রানী নিয়ে চিন্তা করো না, আসো জিমি তুমি খাইয়ে দিই। তারপর জাঙ্কুক ভরা মজলিসে জিমিকে খাইয়ে দিতে থাকে। জিমি তো ওদের এরকম কথাবার্তা শুনে জাঙ্কুকের এরকম আচরণে খুবই লাজুক হয়ে যায় আর লজ্জা পেতে থাকে। জাঙ্কুক এভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, খাওয়া শেষে জাঙ্কুক জিমিকে পেইন কিলার খাইয়ে দেয় আর জিমিকে কোলে করে আবার রুমে নিয়ে চলে যায়। জাঙ্কুক জিমিকে বেডে শুইয়ে দিয়ে দরজা নক করে জিমির কাছে আসে। কি হলো এটা? কি আবার হলো? হ্যাঁ, কি হলো? তুমি আমাকে রুমে নিয়ে আসলে কেন? আমাকে নিচে দিয়ে আসো। কেন? তুমি নিচে থাকবে কেন? তুমি যদি নিচে চলে যাও তাহলে আমার সাথে থাকবে কি? হ্যাঁ বলো। তুমি নিচে থাকলে আমি কিভাবে থাকবো উপরে বলো জান? কেন? এতদিন যেভাবে থেকেছো তুমি মনে হয় আমাকে ছাড়া থাকতে পারো না? এতদিন তো আমি বাড়িতে থাকলেও তুমি দূরে দূরে থাকতে। হ্যাঁ, তখন থাকতাম, কারণ তখন তোমার মধ্যে যে মধু আছে সেটা আমি কখনো চেক করে দেখিনি। এখন যেহেতু খেয়ে দেখেছি যে আমার ফুলের মধ্যে কত সুন্দর মধু আছে, তখন কি এই মৌমাছি আর সেই ফুলের মধু না খেয়ে থাকতে পারে? আমি তো তোমাকে ছাড়ছি না, চলো কাছে আসো, একটু আদর করি। কাল সারা রাত কি লুডো খেলেছো যে এখন আবার আদর করতে হবে? কালকে তো রাগে বসতে সবকিছু করেছিলাম, তোমার পেটে পেটে এক্সপ্রেশন তুমি দেখতে পারিনি। আজকে ধীরে ধীরে আদর করে সব করবো আর তোমার এক্সপ্রেশন করে দেখবো। শেমলেস কোথাকার। আমি পারবো না তোমার কাছে যেতে, আমার বডিতে অনেক পেইন হচ্ছে, আমি আজকে আর পারবো না। দেখো জিমি, এখন তোমার ফার্স্ট টাইম ছিল, এর জন্য বডিতে পেইন তো হবেই, আর এখন কিছুদিন তোমার বডিতে পেইন থাকবেই। এটা এখন তোমার অভ্যাস বানিয়ে নিতে হবে, কারণ এখন থেকে আমি যখন যাবো, যেখানে যাবো, সেখানেই আমি তোমাকে আমার করে নিব। তোমার এটা সহ্য করতে হবে। না, আমি পারবো না, তুমি দূরে থাকো, আমার কাছে আসবে না একদম। এসব বললে তো হবে না বেবি ডল, এখন তুমি শুধুই আমার, আর আমি তোমাকে টেস্ট না করে অবশ্যই তোমার থেকে দূরে থাকবো না। আমি দেখবো যে তুমি কেমন সুইট সুইট এক্সপ্রেশন করো। কাল তো কিছুই দেখতে পারিনি, এখন কথা বাদ দিয়ে তাড়াতাড়ি কাছে আসো জান। না, ছাড়ো ছাড়ো আমাকে। ডুবে যদি আমাকে কাছে এসে
ভালোবাসো কি জানি হয় হৃদয়ে কি করে তোমায় বোঝাবো ভালো লাগে না এত কেন মায়া যত কাছে আমি লাগে শুধু সত্য না অবুঝ ভালোবাসা জানি এটাই খেলা তবু এমনে হয় ছাড়া তোমায় বাঁচবো না তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো না জানি কবে সে সময় আসবে আমাকে ধরে কাঁদবে দুঃখের পিছনে যত সুখ আছে একদিন I love you so much আমার জান পাখি You satisfy me very well জাঙ্কুক আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমার পিচ্চি জামাই কতটা বড় হয়ে গিয়েছে এভাবেই জাঙ্কুক আর জিমিনের সংসার খুব খুশিতে কাটতে থাকে কিছুদিন পরে জাঙ্কুক আর জিমিনের খুব কিউট একটা বেবি বয় হয় একদম দেখতে জাঙ্কুকের মতো আর সেই বেবি বয়টার নাম রাখা হয় জিকুকি সেই বেবিটা জাঙ্কুক আর জিমিনের পরিবারের একটা উপহারের মতো ছিল এই হলো আমাদের ছোট্ট মিষ্টি দুষ্ট জিকুকি যাকে নিয়ে আমাদের জিকুকে সংসার এখন মাতিয়ে উঠেছে এভাবে জিকুকে সংসার চলতে থাকে তারা একটা হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয় এভাবেই জিকুকে ভালোবাসা টিকে থাকুক আজীবন আর এভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য যাদের যাদের এই ওয়ান শটটা পছন্দ হবে তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে এন্ড আরেকটা কথা এটা ঈদের স্পেশাল ওয়ান শট ছিল কিন্তু আমি সময় মতো দিতে পারিনি একটু লেট হয়ে গেল বাট তোমরা খুব সুন্দর দৃষ্টিতে দেখো আর মুভিটাকে এনজয় করো এটা ছিল হচ্ছে ম্যাডাম বয়ের লাস্ট পার্ট ওকে দেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে জিকুকের লাইফ এভাবেই চলতে থাকে দুষ্ট মিষ্টি ভাবে চলো আমরা একটু জিকুকের দুষ্ট মিষ্টি জীবনের কিছু মুহূর্ত দেখে আসি কিছু লাভের মুহূর্ত তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ভালোবেসে যাবো গো যতদিন বাঁচব হে সোনা তুমি জেনে রাখো তা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ভালোবেসে যাবো গো যতদিন বাঁচব হে সোনা তুমি জেনে রাখো তা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখো পেও না লজ্জা খুব কাছে রাখবো চাঁদেরও আলো দিয়ে
মুখখানি দেখো, পেও না কলা চা, খুব কাছে রাখো। সইতে পারবো না হারানোর ব্যথা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথা গুলি শীষ দিয়ে ডাকছে। শেষ করে দিয়ে আজ সব নীরবতা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকি, ভালোবেসে যাবো যতদিন বাঁচি। হেসো না তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো যতদিন বাঁচবো। হেসো না তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো যতদিন বাঁচবো। হেসো না তুমি যে